নিশীথে ৫ জন মানুষ বাঁধা অবস্থায় মাথার চোখে ঘুমাচ্ছে, আর সামনে রামদানি এক রূপসী বসে আছে। পাশে ৩টে কুকুর দাঁড়িয়ে আসে। দৃশ্যটি ভয়ঙ্কর। শুনশান নীরবতা কেটে যায় ক্ষণ মুহূর্ত। আর সময় নষ্ট করে যাবে না। তারা বেঘরে ঘুমাচ্ছে। মৃত্যু উপভোগ না করে অমানুষগুলো মরে যাক কত চায় না। সে দুজক পানি ৫ জনের মাথার উপরে ঢেলে দিল। তাতেও তাদের ঘুম ভাঙল না। পদ্মজা রামদাস শেষ প্রান্ত দিয়ে পরপর ৫ জনের পায়ের তালুতে আঘাত করলো। এতে কাজ হয়, তারা সক্রিয় হয়। ৫ জনে আধবোঝা চোখে তাকায়। তাদের ঘুমের ঘোর এখনো কাটেনি। মাথা ভারী হয়ে আছে, ভনভন করছে। পদ্মজা চোখকে খাটের উপরে গিয়ে বসলো। হৃদয়ন পদ্মজাকে ঝাপসা চোখে দেখছে। সে চোখ বুজে আবার তাকালো। পদ্মজার হাসি হাসি মুখটা ভেসে ওঠে। তার হাতের রামতা জলজল করছে। পদ্মজার পাশে ৩টে কুকুরের চোখ। হৃদয়ন চমকে গেল। মজিদ, খলিল এবং আসমানি যখন পরিস্থিতি বুঝতে পারলো, তারাও চমকে যায়। তারা কথা বলতে গেলে উ উ আওয়াজ বের হয়। উঠতে গেলে টের পায় তাদের হাত পা বাঁধা। ঘুম উবে যায়, মস্তিষ্ক সচল হয়ে ওঠে। হৃদয়ান অবাক চোখে মজিদের দিকে তাকায়। মজিদও তাকালেন। আর তারা ছোটার জন্য ছটফট করলো। কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু কোনো চেষ্টাই সফল হচ্ছে না। আমির পদ্মজার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটি বারবার বুঝে যাচ্ছে, তবে পরিস্থিতি ধরতে পেরেছে। সে সবসময় বলে পদ্মজার নাকি নিজস্ব আলো আছে। এই যে এখন তার মনে হচ্ছে অন্ধকারচ্ছন্ন অতলে যখন সে তলে যাচ্ছিল, তখন পদ্মজা এসে আলোর মিছিলে ভরে দিয়েছে তার মনের উঠান। পদ্মজা ৫ জনকে পরখ করে নিল। তাদের ছটফটানি আর ভদ্র চোখ পদ্মজার থেকে সবচেয়ে সুন্দর ও তৃপ্তিকর দৃশ্য। আমিরের উপর চোখ পড়তেই চোখ ভাসে আমিরের অযত্নে বেড়ে ওঠা মাথার চুল, যা আমিরের কপাল ও চোখ ঢেকে রেখেছে। পদ্মজা উঠে দাঁড়ালো। হৃদয়ন ও মজিদের পাশে গিয়ে বসলো। দূরে সন্তান হারা পেঁচা ডাকছে চাপা স্বরে। আশেপাশে নড়াচড়ার শব্দ শোনা যাচ্ছে। পদ্মজা তাদের উপর ঝুঁকলো। তারপর মৃদু হেসে চাপা স্বরে বলল, তবে হোক উৎসব। পদ্মজার কণ্ঠ ও হাসি তাদের হৃৎপিণ্ডে জোরসোরে আঘাত হানে। আসমানে উ উ শব্দ করে চলছে। সে ভীতগ্রস্ত। ভয় তার শরীরে ঘাম হচ্ছে। ভয় পাচ্ছে উপস্থিত ৪ জনই। পদ্মজা হানাইর নয়। সে এর আগে ৩টে খুন করেছে। শেষ খুনটা নিখুঁত ছিল। পদ্মজাকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। হৃদয়ন শরীরের সবটুকু শক্তি দিয়ে মুক্ত হওয়ার চেষ্টা করছে। পদ্মজা হিজল গাছটির দিকে এগিয়ে যায়। লতিফা হিজল গাছের পেছনে কাপড়ের ব্যাগটি রেখেছে। পদ্মজা কাপড়ের ব্যাগখানা নিয়ে আসে। ব্যাগ উল্টো করতে বেরিয়ে আসে ৩টে বয়াম, চাপাতি, ছুরি, রামদা ও তলোয়ার। অস্ত্রগুলো দেখেই বন্দীদের আত্মা কেঁপে ওঠে। খলিল হারাদার ভয়ে পা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে গোংরানো শুরু করলো। পদ্মজা তীক্ষ্ণ চোখে তাকায়। ছুরি দিয়ে ধীর পায়ে হেঁটে আসে। পদ্মজার হাতে ছুরি দেখে কুকুরগুলো পালাতে উদ্যত হয়, কিন্তু তারা সুপারি গাছের সাথে বাঁধা, তাই পালাতে পারল না। ঘে ঘু করে চিৎকার করে উঠল। পদ্মজা খলিলের উপর ঝুঁকে তার মাথার চুল শক্ত করে ধরে কিরমির করে বলে উঠল, যে হাত দিয়ে এতদিন হত্যা করে আসা হয়েছে, আমি আজ সেই হাত কেটে ফেলবো। খলিল চোখ দুটি মার্বেলের মতো বড় বড় হয়ে যায়। পদ্মজা রন্দে রন্দে ঢুকে পড়ে। কন্যার মৃতদেহের সোজা গন্ধ ভেসে ওঠে আঁচড় কাটা মায়াবী মুখটা। সে মনের ক্রোধ প্রকাশ করতে খলিলের চুল ধরে রেইনটি গাছের সাথে বারবার আঘাত করলো। খলিলের মাথা ফুলে টিলার মতো উঁচু হয়ে যায়। যে চোখে এতদিন হিংস্রতা ছিল, সেই চোখে ভয়ের ছাপ। পদ্মজা ছুরি দিয়ে খলিলের হাতে পায়ের চামড়া চিরেছিল। তারপর বয়াম থেকে মরিচ নিয়ে সেখানে আহত স্থানে মাখিয়ে দিল। খলিলের চোখ পেটে জল বেরিয়ে আসে। তিনি কেঁদে কিছু বলছেন, কিন্তু উ উ ছাড়া কিছু শোনা যাচ্ছে না। যন্ত্রণায় তার কলিজা ফেটে যাচ্ছে, জ্বলে যাচ্ছে হাত পা। খলিলকে ছেড়ে পদ্মজা সরু চোখে হৃদয়ের দিকে তাকালো। কাছে কোথাও থেকে থেকে পেঁচা ডাকছে। জোনাকি পোকাদের দেখা যাচ্ছে না। কুকুর ৩টে পদ্মজার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। খলিলকে আঘাত করার সময় পদ্মজার চোখে মুখে যে হিংস্রতা ফুটে উঠেছিল, সেই দৃশ্য দেখে তারা অবাক হয়েছে। পদ্মজাকে তাকাতে দেখে হৃদয়ন চট করে চোখের দৃষ্টি সরিয়ে নিল। খলিলের অবস্থা দেখার পর থেকে সে পদ্মজাকে ভয় পাচ্ছে। শরীরের সব শক্তিতে চেষ্টা করছে ছোটার। হৃদয়নের চোরা চাহনি দেখে পদ্মজা হয়তো হাসল। মধ্যরাতের বাতাস ছড়িয়ে পড়েছে সর্বত্র। পদ্মজা দ্বিতীয় বয়ামটি নিয়ে হৃদয়নের দিকে এগিয়ে আসে। পদ্মজার এক একটা কদম হৃদয়নের আত্মাকে কাঁপিয়ে তুলছে।
পদ্মজা হৃদয়নের পাশে বসলো। হৃদয়ান আর চোখে পদ্মজার দিকে তাকায়। পদ্মজা হৃদয়নের মুখের সামনে মুখ নিয়ে দাঁত বের করে হাসলো, বলল, রাখে আল্লাহ, মারে কে? হ্যাঁ, হৃদয়ন একটু নড়াচড়া করে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। পদ্মজা এক থাবায় হৃদয়নের মুখ থেকে অন্যার বাঁধন খুলে দিল। সঙ্গে সঙ্গে হৃদয়ান মজিদের উদ্দেশ্যে বলল, আমি আগেই বলেছিলাম এই মেয়ে আমাদের বিপদের কারণ হবে, শোনেননি? পদ্মজা খপ করে হৃদয়ানের তালুর চুল টেনে ধরল। হৃদয়ান পদ্মজার মুখে থুতু ছুঁড়ে মারে। পদ্মজা তার মুখ দ্রুত সরিয়ে নেয়। হৃদয়নের থুতু হৃদয়নের মুখের উপরেই পড়ল। হৃদয়ন কটমট করে তাকালো, বলল, খারাপ মেয়ে, তোরে প্রথম দিনই মেরে ফেলা উচিত ছিল। পদ্মজা উঠে দাঁড়ায়, জোরে লাথি মারে হৃদয়নের মুখে। লাথিকে রেইনটি গাছের সাথে আঘাত পায় হৃদয়ান। তার মাথা ভন ভন করে ওঠে। হৃদয়ান কিছু বুঝে ওঠার আগে পদ্মজা তার প্যান্টের ভেতর বয়াম থেকে কিছু ঢেলে দিল। সেকেন্ড কয়েক পর হতেই বিশেষ স্থানে জ্বালা পড়া অনুভব করে। একসাথে অনেকগুলো জীবের কামড়ে তার মুখ নীল হয়ে যায়। সে চমকে তাকায় পদ্মজার দিকে, প্রশ্ন করে, কি দিছস? হ্যাঁ, প্যান্টের ভিতর কি দিছস তুই? পদ্মজা উত্তর দিল না। হৃদয়ন চিৎকার করতে থাকে। পদ্মজা রয়ে শুয়ে হৃদয়নের চিৎকার করার দৃশ্য দেখতে দেখতে কুকুরগুলোকে মুক্ত করে দেয়। কুকুর তিনটে পদ্মজার দিকে তাকে ঘেউ ঘেউ করে পিছিয়ে যায়। পদ্মজা তৃতীয় বয়াম নিয়ে মসজিদের পিছনে গিয়ে দাঁড়ালো। বয়াম থেকে 2 টুকরো কাঁচা মাংস বের করলো। ছাগল জবাই করেছিল আজ। সে দেখে শুনে হাড্ডি সহ কয়েক টুকরো মাংস রেখে দিয়েছিল। মাংস দেখে কুকুরগুলোর চোখ চকচক করে উঠল। পদ্মজা এক টুকরো মাংস নিয়ে মসজিদের পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর মসজিদের মুখের উপরে মাংসের টুকরোটি ধরল। 3টে কুকুর ঘে ঘে করে একসাথে ঝাঁপিয়ে পড়ে মসজিদের উপর। কুকুরগুলো লাফ দিতেই পদ্মজা মাংসের টুকরো মসজিদের উরুর উপরে ছেড়ে দেয়। কুকুরগুলো নিজের দিকে তেলে আসতে দেখে মজিদ নিঃশ্বাস নিতে ভুলে যান। চোখের পলকে মজিদের হাত পা ও মুখের চামড়া ছিঁড়ে যায়, বেরিয়ে আসে রক্ত। এক টুকরো মাংস নিয়ে 3 কুকুরের মধ্যে কারাকারি শুরু হয়। তাদের তাদের বীজ দাঁতের কামড় পড়ে মজিদের গোপনাঙ্গে। তিনি গঙ্গাতে গঙ্গাতে চোখের ইশারায় পদ্মজাকে আকুতি করেন, এসব যেন থামানো হয়। অন্যদিকে হৃদয়ান ছোটার জন্য ছটফট করছে। পদ্মজাকে বিশ্রী গালিগালাজ করে হুমকিও দিয়েছে। যখন পিঁপড়ার কামড়ে সর্বাঙ্গ বিষে ওঠে তখন সে পদ্মজাকে অনুরোধ করে তাকে বাঁচাতে। কখনো পদ্মজাকে দেবী বলে, আবার কখনো মা বলে ডাকলো। ওয়াদা করলো সে আর কখনো অন্যায় করবে না। পদ্মজা উত্তর কিছুই বলেনি, সে নির্বিকার। হৃদয়ান ও কুকুরের চিৎকার শুনে মাথার উপর এক ঝাঁক পাখি ডানা ঝাপটে উড়ে গেল, আবার ডানা ঝাপটে ফিরে এলো। পাখিদের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে। তাদের অস্থিরতা দানবের মতো দাঁড়িয়ে থাকা গাছগুলোর কচি ডালপালা ও পাতা বারবার নড়ে চড়ে উঠছে। পদ্মজা এবার বয়াম নিয়ে খলিলের পিছনে গিয়ে দাঁড়ালো। পূর্বে মাংসটি নিয়ে একটি কুকুর দৌড়ে দূরে চলে যায়। তার পিছন পিছন বাকি 2টি কুকুরে গেল। পদ্মজা আরেক টুকরো মাংসে খলিলের মুখের উপরে ধরলো। তারপর কুকুর 3টা আকর্ষণ পেতে মুখ দিয়ে শব্দ করলো, হুস। খলিল খলিল হাওলাদার কুকুরগুলোর দিকে তাকে ভয় প্রস্রাব করে দিলেন। পদ্মজার ডাকে 3টে নেডি কুকুর সাড়া দিল। তারা ঘে ঘেউ করে দৌড়ে আসে, খলিলের উপর ঝাঁপিয়ে পড়ে। পদ্মজা আগের মতোই হাতের মাংস খলিলের উরুর উপরে ছেড়ে দিল। তারপর আরেক টুকরো মাংস নিয়ে আসমানের সামনে গিয়ে দাঁড়ালো। বয়াম রাখলো মাটিতে। একটা কুকুর পদ্মজার পিছনে এসে দাঁড়ায়, ঘেউ ঘেউ করে চিৎকার করে তাকে মাংস দিতে। পদ্মজার এক হাতে ছুরি বলে ভয় তার উপর ঝাঁপিয়ে পড়ে মাংস কেড়ে নেওয়ার সাহস পাচ্ছে না। আসমানি পদ্মজাকে তার সামনে দাঁড়াতে দেখে গোপনে ঢোক গেল। তার চোখ পেটে জল বেরিয়ে আসে। সে কিছু একটা বলতে চাইছে। চোখের জল জেনে এক্ষুনি বন্যা বয়ে যাবে। মেয়েরা ভালো হোক খারাপ হোক, বুড়ো হোক আর যুবতী হোক, তারা ভীষণ কাঁদতে পারে। পদ্মজা আসমানির মুখ মুক্ত করে দিল। আসমানি কাঁদো কাঁদো স্বরে অনুরোধ করলো, আল্লাহ দোহাই লাগে ভাবি, আমারে ছাইরা দিন, আমি আপনার গোলামি করুম সারা জীবন। পদ্মজা আসমানির সামনে বসলো। আসমানির উপর ঝুঁকে তার গাল আলতো করে ছুঁয়ে দিয়ে আদরের স্বরে বলল, ভীষণ সুন্দর। পদ্মজার ঠান্ডা স্পর্শ আসমানির চোখটিত ছুঁয়ে ফেলল। সে কেঁপে উঠে চোখে মুখে অসহায়ত্ব ফুটিয়ে পদ্মজার চোখের দিকে তাকায়। পদ্মজা হাসলো। আসমানির চুলের মুঠি শক্ত করে ধরে বলল, আমি পুরুষ না যে আমাকে আকৃষ্ট করবে। আমার বোনের মৃত্যু কষ্ট তোমাকেও অনুভব করতে হবে। পদ্মজার হাতের মাংসের টুকরোটি মজিদের উপর ছুরি মারল।
তৎক্ষণিক কুকুর তিনটে মজিদের উপর আবার ঝাঁপিয়ে পড়ে। পদজা আসমানি পায়ের দড়ি খুলে সেই দড়ি দিয়ে আসমানির গলা পেঁচিয়ে ধরে। আসমানির চোখ উল্টে যায়। পদজা চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই, সে শান্ত স্বাভাবিক। যখন আসমানের নিস্তেজ হওয়ার পথে পদজা দড়ি ছেড়ে দিল। আসমানি কাঁচতে কাঁচতে নতজানু হয়। পদজা আবার পেঁচিয়ে ধরল। আসমানি দু পা দাপিয়ে দম নেওয়ার চেষ্টা করে, তার হাঁটু অবধি চলে এসেছে। যতক্ষণ না আসমানির নাক মুখ দিয়ে রক্ত বের হয়, পদজার শরীরে সবটুকু শক্তি দিয়ে টেনে ধরে রাখে দড়ি। ক্ষণ মুহূর্তে যুদ্ধে আসমানি নিস্তেজ হয়ে যায়। পদজা দড়ি ছেড়ে দিল। আসমানির জিহ্বা মুখের ভেতর নেই, বাইরে বেরিয়ে এসেছে। চোখ দুটি উল্টে রয়েছে, সারা মুখ কালচে ভাব। পদজা তার দু হাত ছেড়ে আসমানের মৃত্যুর লাশ থেকে দূরে সরে দাঁড়ায়। পিঁপড়ার কামড়ে হৃদনের কোমর থেকে পায়ের তালু অবধি অবশ হয়ে গেছে। গলা শুকিয়ে কাঠ, শরীর ব্যথায় টনটন করছে। তার স্পর্শকতার স্থান গুরুতর আহত। পদজা ছুরি নিয়ে হৃদনের সামনে এসে দাঁড়ায়। হৃদনের উরুতে ছুরি প্রবেশ করে আবার বের করে আনে। হৃদন চিৎকার করে উঠল, অনেক কষ্টে উচ্চারণ করলো, আর না, আর না। পদজা শূন্যে ছুঁড়ে মেরে কৌশল করে ধরল। তারপর ছুরি দিয়ে হৃদনের শরীরের অগণিত আঘাত করতে থাকে। তারপর এক চোখ তুলে নিল। হৃদন জোরে আর্তনাদ করে উঠে, একত্রিত করে তাকে মৃত্যু দিতে নয়তো বাঁচায় দিতে। পদজা দাঁতের দাঁত চেপে হৃদনের দু গালে চিপা দিয়ে ধরল। ফিসফিস আওয়াজের মতো করে বলল, এই এই চোখগুলো আর কোনো দিন কোনো মেয়েকে দেখবে না, কোনো দিন না। হৃদনের এক চোখ থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। কুকুরগুলো আরও মাংসের জন্য বিরতিহীনভাবে চিৎকার করে যাচ্ছে। পদজা তার কথা শেষ করে হৃদনের আরেকটা চোখে ছুরি ঢুকিয়ে দিল। তারপরে মুখের উপর ছুরি দিয়ে তিরছাভাবে টান মারল। হৃদনের নাক ছিঁড়ে উপরের ঠোঁট দুটো ভাগ হয়ে যায়। চিৎকার করার শক্তিটুকু আর পেল না, তার পূর্বেই বেহুশ হয়ে যায়। পদজা ক্রোধে মৃদু কাঁপছে। তার সাদা শাড়ি ইতিমধ্যেই রাঙ্গা হয়ে গেছে। সে রামদার নিয়ে নিঃশ্বাসের গতিতে যেভাবে পারে হৃদনকে কোপাতে থাকলো। তার মুখ দিয়ে ক্রোধস্বর বের হচ্ছে। হৃদন শরীরের মাংস ছিটকে পড়ে এদিক সেদিক। লুকিয়ে দেখা নিশাচরেরা একসরে ডেকে ওঠে। তারা পদজাকে তার কাজে সাহস জোগাতে কিছু বলছে, নাকি ভয় পেয়ে ডাকছে, কে জানে। প্রায় মিনিট 10 পর পদজা স্থির হয়ে দাঁড়ালো। তার মুখে রক্ত প্রায় মিনিট 10 পর পদজা স্থির হয়ে দাঁড়ালো। তার মুখ রক্তে প্রায় মিনিট 10 পর পদজা স্থির হয়ে দাঁড়ালো। তার মুখ রক্তে অস্পষ্ট, চোখ দুটি ছাড়া কিছু দেখা যাচ্ছে না। শাড়ি তাজা রক্তে চপচপে, সামনের চুলগুলো রক্তে আঠালো হয়ে গেছে। তার বুকে হাঁপুড়ের মতো ওঠানামা করছে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। বাতাস পদজার সাহসিকতার মুগ্ধ হয়ে তাকে আলিঙ্গন করার জন্য ধেয়ে আসছে। পদজার রামদা থেকে রক্ত পড়ছে চুইয়ে চুইয়ে। সে রামদা রেখে সদ্য কেনা চাপাতি তুলে নেয় হাতে, ঘুরে এসে মজিদের সামনে দাঁড়ায়। কুকুরের আঁচড় আর কামড়ে মজিদের প্রাণ নিতে পড়েছে। পদজা মজিদের মুখের বাঁধন খুলে দেয়। মজিদের শেষ আর্তনা শোনার জন্য মজিদ অস্পষ্ট স্বরে বলল, মামা, মামা আমায়। মজিদ কথা শেষ করতে পারল না। পদজা চিৎকার করে হাত ঘুরিয়ে এক আঘাতে মজিদের মাথা দ্বিখণ্ডিত করে ফেলল। রক্ত ফিনকিতে ছিটকে পড়ছে। বুড়বুড় শব্দ তুলে পেটের নাড়িভুড়ি ফেটে রক্ত বেরিয়ে আসে। পদজা এক মুহূর্ত থামল না, হিংস্র তাণ্ডব চালিয়ে গেল। তার রক্তের তৃষ্ণা মেটেনি। সে খলিলের মুখের বাঁধন খুলে দিল। পদজাকে রক্ত মানবী মনে হচ্ছে। তার শরীরের প্রতিটি লোমকূপ রক্তে স্নান করেছে। খলিল হাউমাউ করে কেঁদে উঠল। ও মা, ও মা, আমারে সাইরা দাও, আমি তোমার বাপের মতো। ও মা, আমারে সাইরা দাও। পদজা দাঁত বের করে হাসলো। তার দাঁতেও রক্ত লেগে আছে, ভয়ানক দেখাচ্ছে। কোথায় গেল তার ভুবন মোহিনী রূপ? রক্তের সাগরে ডুবতে এসে পদজা চাপাতি দু হাতে ধরে হাত ঘুরিয়ে অভ্যন্তরের মতো খলিলকে আঘাত করতে থাকে। এক আঘাতেই খলিলের আত্মার দেহ ছেড়ে দেয়। কিন্তু পদজা থামল না। সে কোটশোয়ার মুখে রেখে খলিলকে ইচ্ছে মতো কোপাতে থাকলো। ক্যাশ ক্যাশ শব্দে চারপাশে কেঁপে কেঁপে উঠে। আঘাতে আঘাতে খলিলের এহ হাত, কান, নাক শরীর থেকে আলাদা হয়ে যায়।
পদ্মজা ক্লান্ত হয়ে চাপাতি খলিলের মুখের ভেতরে ঢুকিয়ে দিল। বাম হাতে কোমর থেকে আরেকটা ছুরি নিয়ে খলিলের পেটে ঢুকিয়ে দিল। রিদওয়ান, মজিদ আর খলিলের রক্ত মাটিতে বেয়ে পুকুরের কালো জলের দিকে যাচ্ছে। পদ্মজা মাটিতে বসে পড়ে। নেরি কুকুরগুলো ভয় পেয়ে দূরে চলে গিয়েছে। দূর থেকে তারা পদ্মজাকে দেখছে। হিংস্র ঝড়ের তাণ্ডব থামাতে চারদিকে নিস্তব্ধতা ভর করে। পদ্মজা ভীষণ ক্লান্ত। সে দুই চোখ বুজে লম্বা করে নিঃশ্বাস নিল। তারপর মাথা তুলে আমিরের দিকে তাকালো। আমির এতক্ষণ পদ্মজার দিকে তাকিয়েছিল। পদ্মজাকে তার দিকে তাকাতে দেখে সে চোখ সরিয়ে নিল। আমিরের চোখের উপর পড়ে থাকা চুলগুলো বাতাসে উঠছে। সে শান্ত হয়ে বসে আছে। কোনো ছটফটে নেই, অস্থিরতা নেই, ভয় নেই। সে নির্লিপ্ত। পদ্মজা ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকালো। আমিরের দেয়া নতুন নতুন তলোয়ারটি ঘাসের উপর পড়ে আছে। পদ্মজা মাটিতে হাতের ভর দিয়ে উঠে দাঁড়ালো। 3 কদম এগিয়ে তলোয়ারটি হাতে তুলে নিল। তারপর ফিরে তাকালো আমিরের দিকে। সেদিনের কথা, যেদিন আমির নিজে এই তলোয়ার পদ্মজার হাতে তুলে দিয়েছিল, জীবন নেয়ার অনুমতি দিয়েছিল। এ কথা শুনে পদ্মজার শেখে কান্না। কিন্তু আজ পদ্মজা শুধুই পদ্মজা, প্রিয় স্বামীর পদ্মবতী নয়। পদ্মজা শক্ত করে তলোয়ার ধরে সামনে এগিয়ে যায়। সে যত এগোচ্ছে অনুভব করছে বুকের ভেতরে শক্ত আবরণটা সরে যাচ্ছে। একটা নরম কোমল অনুভূতি ঝেঁকে বসেছে। পদ্মজা আমিরের সামনে এসে দাঁড়াতেই আমিরের চোখ তুলে তাকালো। এই যে রাতের বাতাসে পদ্মজা এক দুটো চুল উঠছে, তাতেও ভালো লাগছে। রক্তের মাখামাখি পদ্মজার রূপের বাহার নষ্ট করতে পারেনি, অন্তত আমিরের কাছে। নির্জন নিরিবিলি পরিবেশে আমিরকে এমন অবস্থায় এত কাছে দেখে পদ্মজার চোখগুলো শীতল হয়ে ওঠে। তার মনে হচ্ছে আমিরের চোখ, হাত পা, বুক, বাহু সব কথা বলছে। সেদিনও তো তাদের বিয়ে হলো। আমির তার শক্তপোক্ত দুটি হাত দিয়ে পদ্মজাকে কোলে নিয়ে ঘরে তুলে উপহার দেয় নতুন সংসার, নতুন পৃথিবী। সে আমিরের সংস্পর্শে এসে আবিষ্কার করে নতুন এক সত্তা। পুরনো কথা ভেবে পদ্মজার কণ্ঠনালীতে এক যন্ত্রণা ঠেকেছে। তার কণ্ঠনালী ব্যথা করছে। সে মাটিতে তলা রেখে রেনটি গাছের দাঁড়িয়ে থেকে আমিরকে মুক্ত করে দেয়। এখন শুধু আমিরের হাত পা আর মুখ বাঁধা। পদ্মজা আমিরের সামনে বসলো। আমিরের নতজানু মুখটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো। তারপর আমিরের বুকে সাবধানে এক হাত রাখলো। পদ্মজার একটুখানি ছোঁয়া আমিরের সত্তাকে কাঁপিয়ে তোলে। যেন সমুদ্রের ঢেউ গর্জে ওঠে, আকাশ থেকে বজ্রপাত ভেঙে পড়ে। কুকুরগুলো ধীরে ধীরে এগিয়ে আসে। পদ্মজার ছলো চোখ দুটি স্পষ্ট। আমিরের মনে হচ্ছে আকাশের চারটা ঠিক পদ্মজার মাথার উপরেই। সে সকল অনুভূতি হারিয়ে ফেলেছিল, কিন্তু পদ্মজাকে কোমল চোখে তাকাতে দেখে তার বুকটা হু হু করে কেঁদে উঠল। চোখের চাহনিতে মনের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়েছে পদ্মজা। বোঝা যাচ্ছে যে আমিরের প্রেমে কতটা মাতোয়ারা। আমির আশা করেনি এই মুহূর্তে এত কিছুর পর পদ্মজার চোখে পুরনো প্রেম দেখতে পাবে। বুকটা আর কত পড়বে যখন একসাথে থাকা সম্ভবই নয়। আমিরের চুপ থাকা, আমিরের নির্লিপ্ততা বলে দিচ্ছে সে পদ্মজার কোনো আঘাতকেই পরোয়া করে না। আমিরের মায়া মায়া চোখ দুটি গ্রাস করে ফেলে পদ্মজাকে। কেন জানি তার খুব কান্না পাচ্ছে। বুকের ভেতরে কোথাও যেন লুকোনো জায়গা থেকে একদল অভিমান প্রচণ্ড কান্না হয়ে দু চোখ ফেটে বেরোতে চাইছে। পদ্মজা ধীর কণ্ঠে বলল, কেন আমায় ভালোবাসলেন না? তার কণ্ঠে কান্না। আমিরের এক চোখ থেকে জল বেরিয়ে আসে। সে কোনো শাব্দিক উচ্চারণ বোঝাবে পদ্মজাকে ঠিক কতটা ভালোবাসে কি করে বলবে। সে পদ্মজার জন্য বিষের দানা। ভালোবাসা এক ভয়ঙ্কর মহামারীর নাম, যে মহামারীর একমাত্র পথ বিপরীত মানুষটিকে ছাড়া নিঃস্ব হয়ে যা। এই মহামারীতে আক্রান্ত হয়ে কত মানুষ বৈরাগী হয়েছে, আর আমির বেছে নিয়েছে মৃত্যু। পদ্মজা হুট করে আমিরের কপালে চুমু খেল। আমিরের হৃৎপিণ্ড জ্বলে ওঠে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পদ্মজার দুই চোখের জল আটকাতে পারল না। সে বলল, আপনার দুটি সত্তার একটি আমার স্বামী, আমি তাকে সম্মান করি, কিন্তু অন্য সত্তার জন্য আপনাকে মরতে হবে। বুকটা জ্বলে যাচ্ছে কেন? একটু আগে তেজটা কেন নেই বুকের ভেতর? আমিরের ভালোবাসার অভাব তাকে পুড়িয়ে দিচ্ছে। 6টা বছর মানুষটা এত কেন ভালোবাসলো? এত নিখুঁত ভালোবাসার অভিনয় হতে পারে? কাঙাল সে। পদ্মজা ঠোঁটের ঠোঁট চেপে কান্না আটকাচ্ছে।
আমি নিজেকে সামনে চোখের দৃষ্টি নত করলো। পদজা নিজেকে নিজেই প্রশ্ন করে, বুকটা চলে যাচ্ছে কেন? একটু আগের তেজটা কেন নেই বুকের ভেতর? আমিরের ভালোবাসার অভাব তাকে পুড়িয়ে দিয়েছে। 6টা বছর মানুষটা এত কেন ভালোবাসলো? এত নিখুঁত ভালোবাসার অভিনয় হতে পারে? কাঙ্গাল সে, তার স্বামীর ভালোবাসার কাঙ্গাল। কিন্তু সেই ভালোবাসায় প্রতারণা করলো। এই ভালোবাসা ভাগ হয়েছে আরও আগে। কষ্টগুলো বাতাসে উড়ে যায় না কেন? পদ্মজা খাপ থেকে তলোয়ার বের করলো। তলোয়ারখানা দেখে পদ্মজার বুকের ভেতরে ড্রিম ড্রিম করে কিছু বাঁচতে থাকে। কেঁপে ওঠে তার হাত। পদ্মজা ঢোক গিলে নিজেকে ধাতস্থ করলো। তারপর কাপা হাতে আমিরের মুখ থেকে অন্যের বাঁধন খুলে দিল। আমিরের আত্মনাদ শোনার জন্য নয়, সে চায় আমির তাকে কিছু বলো, কিন্তু কি শুনতে চায় সে জানে না। আমিরের বেলা সে কঠোর হত দূরে থাক, তলোয়ার চালানোর সাহস পাচ্ছে না। আমির মাথা নত করে অপেক্ষা করছে মৃত্যুর জন্য। মৃত্যু তার জন্য উপহার। পদজা আঘাত করতে সময় নিচ্ছে। আমির নিশ্চুপতা তার মনের ব্যথা বাড়িয়ে দিচ্ছে। সে বেয়া হয়ে কাট কাট কণ্ঠে বলল, কিছু বলার আছে? আমি তাকালো। এই তো, এই দৃষ্টি পদজাকে খুন করে ফেলে। তীরের বেগে বুকের ভেতর ছিদ্র করে ফেলল। এই পৃথিবীতে নাকি শ্যামবর্ণ অবহেলিত, অথচ ভুবন মোহিনী রূপসী পদজা শ্যামবর্ণ এক পুরুষকে ভালোবেসে থমকে গিয়েছে। আমির বলল, গত 4 দিনের যন্ত্রণার একাংশ যদি অনুভব করতে, আমাকে খুন না করে বাঁচিয়ে রাখতে, আমার শাস্তি হতো আমার বেঁচে থাকা। আমির কথা শেষ করে চোখের পলক ফেলার পূর্বে পদজা তার বুকের মধ্যেখানে তলার ঢুকে দিল। তলার বুক ভেদ করে পিঠে গিয়ে ঠেকে। আচমকা আক্রমণ করে আমির অবাক হলো। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। বুকের যন্ত্রণার শেষবারের মতো দু চোখ ছাপিয়ে বেরিয়ে পড়ে। আমিরের মুখ থেকে এত রক্ত বের হতে দেখে পদজা পায়ের তলা কেঁপে ওঠে। সে সঙ্গে সঙ্গে তলার টেনে বের করলো। আমিরের দেহটা দপ করে শব্দ তুলে লুটিয়ে পড়ে মাটিতে। পদজা বুক ছ্যাদ করে ওঠে। বুকের ভেতর পাহাড় ধসে পড়ে। সে দ্রুত আমিরের দু হাতের বাঁধন খুলে দেয়। বুকের ভেতর থেকে শব্দ তুলে কান্না বেরিয়ে আসে। সে কাঁদো কাঁদো হয়ে বলল, যাবেন না, যাবেন না। আমিরের শরীর 2-3টে ঝাঁকি দিয়ে নিথর হয়ে যায়। পদ্মজা মাথায় এক হাত দিয়ে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক তাকায়। তার শরীরটা কেমন যেন করছে। চোখের সামনে তিলে তিলে ঘুরে তোলা প্রেমের রাজপ্রসাদ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে শব্দ শুনতে পাচ্ছে। শব্দের আঘাতে তার মগজ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পদ্মজা আর্তনাদ করে ওঠে। দু হাতে মাটি চাপড়ে চিৎকার করে কেঁদে উঠল। আল্লাহ, আল্লাহ! তার চিৎকার শুনে সন্তানহারা পেঁচাটির কান্না থেমে যায়। আল্লাহ উচ্চারণটি প্রতিধ্বনিতে হতে থাকে যেন বারবার। এই একটি ডাকে পদ্মজার সর্বহারার বেদনা ফুটে ওঠে। সে আপন মানুষদের মৃত্যু দেখতে দেখতে ক্লান্ত। তার যন্ত্রণা পাহাড় ভেঙে গেছে। পদ্মজা বাচ্চাদের মতো হাঁটুতে ভর দিয়ে একেবারে ডানে যায়, আরেকবার বামে যায়। তারপর আমিরের মাথার কাছে এসে বসে। আমিরের চোখ দুটো খোলা, পদ্মজার দিকে তাকিয়ে আছে। চোখ জোড়ায় কি পদজাকে দেখার তৃষ্ণা মেটেনি? তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনো মিটবে না পদ্মবতী। পদজা চমকে পিছনে তাকায়, কেউ নেই। ডান পাশ থেকে আবার শুনতে পায় একই কথা। পদজা ডান পাশে তাকায়, তারপর শুনতে পায় বাম পাশ থেকে। পদজা চরকির মতো ঘুরতে থাকে। সে বাস্তব দুনিয়া থেকে বেরিয়ে এসেছে অনেক আগে। আমিরের বলা পুরনো কথাগুলো সে শুনছে। প্রতিটি কথা তাকে সূচের মতো খোঁচাচ্ছে। পদজা এত ব্যথা সহ্য করতে না পেরে দু হাতে খামচে ঘাস টেনে তুলল। তারপর এক হাত দিয়ে মাটিতে আঘাত করতে করতে চিৎকার করে কাঁদল। কাঁদতে কাঁদতে তার গলার স্বর স্তব্ধ হয়ে যায়। সে শরীরের ভার ছেড়ে দেয়, শেষদার মতো উবু হয়। তারপর মাথা তুলে এক হাতে আমিরের চোখ দুটি বন্ধ করে দিল। চোখের জল মুছে চারপাশে চোখ বোলালো। তার চোখের দৃষ্টি অস্থির, নিঃশ্বাস এলোমেলো। এই বিশাল পৃথিবীতে এখন সে একা। আচমকা সে উঠে দাঁড়ায়। যেখানে ভোজ আসর হয়েছিল সেখানে ছুটে যায়। আমিরের প্লেট আলাদা, তার প্লেট দুটো পদ্মফুল আঁকানো। পদজা খুঁজে খুঁজে আমিরের প্লেটটা বের করলো। সেখানে কিছু খাবার অবশিষ্ট ছিল। পদজা ঘাড় ঘুরে একবার আমিরের মৃতদেহ দেখলো, তারপর দ্রুত অবশিষ্ট খাবারটুকু খেলো। খাবার শেষ হতেই পানি না খেয়ে দৌড়ে আমিরের কাছে আসে। একটা তীক্ষ্ণ ঠান্ডা স্রোত বুকের এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে। চারটা অর্ধেক ডুবে গিয়েছে।
তবে তার আলো এখনো রয়ে গেছে। পদজা আমিরকে টেনে সোজা করলো। আমিরের শার্টের বুক পকেট থেকে একটি বিশেষ শিশি বেরিয়ে আসে। পদজা শিশিখানা হাতে নিয়ে অবাক চোখে আমিরের ফ্যাকাশে মুখটা দেখে। সে কিছু একটা বলে কিন্তু কথাটাই ফুটলো না, তার কথা হারিয়ে গেছে। তারপর ভাবলো বিষ খেয়ে আত্মহত্যা করবে, কিন্তু কিন্তু তার পরক্ষণেই মনে পড়লো আত্মহত্যা মহাপাপ। পদজা বিষের শিশি ছুঁড়ে ফেলে পুকুরে। আমিরের মাথাটা খুলে নিয়ে অনেকক্ষণ গুনগুন করে কাঁদল পদজা। বাতাসের বেগ বেড়েছে, রক্ত শুকোনোর পথে, ঠান্ডা কাটার মতো বিচ্ছে শরীরে। পদজার ভীষণ ঘুম পাচ্ছে। সে রক্তাক্ত আমিরকে টেনে মাঝে নিয়ে এসে সুন্দর করে শুয়ে দিল। তারপর আমিরের নিথর দেহটিকে দু হাতে জড়িয়ে ধরে তার বুকের উপর শুয়ে পড়ল। মিনিট দুয়েক পর ঘুম ঘুম চোখে মাথা উঁচু করে আমিরের দু গালে সময় নিয়ে দুটো চুমু দিল পদজা। একটা কুকুর পদজাকে ঘিরে হাঁটছে, আর বাকি দুটো কুকুর মজিদ খলিল, রিদওয়ান ও আসমানির লাশ শুকছে। ক্লান্ত পদজা আমিরের বুকে শুয়ে শান্ত হলো। চোখ বুঝলো যে পৃথিবীতে লীলা খেলা সে বাধ্য হয়েছে স্বামীর বুকে অস্ত্র চালাচ্ছে। সে পৃথিবীর উদ্দেশ্যে মনের খাতায় চিঠি লিখলো। ক্ষমা করো পৃথিবী, তাকে আমি ঘৃণা করতে পারিনি, তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি। যার হাতের 5টি আঙ্গুল আমার নির্ভরতা, যার বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয়, যার উষ্ণ ঠোঁটের ছোঁয়া আমার প্রতিদিনের অভ্যাস, যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই বারংবার, যার ভালোবাসার আহ্বানে সব কিছু তুচ্ছ করে ছুটে যাই, যার মিষ্টি সোহাগে অন্য জগতে হারিয়ে যাই। তার কষ্ট আমি কি করে সহ্য করি? লোকে বলে স্বামী বা পাঁজরের হাড়ে স্ত্রী তৈরি, তাহলে যার পাঁজরে আমার সৃষ্টি, তার আর্তনাদ কি করে শুনি? এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব হয়নি। ও পৃথিবী, সবাইকে বলে দিও আমার কবরটা যেন আমার স্বামীর কবরের ঠিক বাঁ পাশেই হয়। আমি তাকে ভালোবাসি, যেমন সত্য চন্দ্র সূর্য তেমন সত্য আমি তাকে ভালোবাসি। শেষ রাত্রি, চারদিকে ছড়িয়ে আছে রক্ত। একটি জিহ্বা বের করা নারী দেহ, 3টি ক্ষত বিক্ষত পুরুষ দেহ ও একটি মাথা। মাঝখানে শুয়ে আছে আমির হাওলাদার। তার বুকের উপর শুয়ে আছে তার অর্ধাঙ্গিনী, তার খুনি উম্মে পদজা। খাবারে ঘুমের ওষুধ ছিল বলে পদজা ঘুমিয়ে পড়েছে। 3টে নিরীহ কুকুর এলোমেলো হয়ে এদিক সেদিক হাঁটছে। সায় সায় করে বাতাস বইছে। অনেকগুলো তারার মাঝে একটা চাঁদ, স্বচ্ছ আকাশ। চাঁদটা তার নরম আলো নিয়ে ঠিক আমির পদজার উপর স্থির হয়ে আছে। কি কিছুই বুঝতে পারলেন না তো কি হচ্ছে এগুলো? পুরোপুরি বুঝতে হলে যে আপনাদেরকে পুরো গল্পটা পড়তে হবে। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক প্রথম থেকে। ফ্ল্যাশব্যাক। 1996 সাল। ঘন কুয়াশার ধবল চাদর সরিয়ে প্রকৃতির উপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে। কাঁচের জানালার পর্দা সরাতেই এক টুকরো মিষ্টির পেল। রোদ্দুর পদ্মাজার সুন্দর মুখশ্রীতে হুমড়ি খেয়ে পড়ে। নিচতলা থেকে মোনার কণ্ঠস্বর ভেসে আসে। আপামনি। মিষ্টি রোদের কমল ছোঁয়া ত্যাগ করে ঘুরে দাঁড়ালো পদ্মজা। আমির আড়মোড়া ভাঙতে ভাঙতেই লেপের ওম ছেড়ে উঠে বসল। দরজার বাইরে চোখ পড়তে দেখতে পেল পদ্মজাকে। ধনুকের মতো বাঁকা শরীরে সবুজ সুতির শাড়ি, মাথায় লম্বা বিনুনি, চওড়া পিঠের উপর সাপের মতন দুলছে, পাতলা কোমর উন্মুক্ত। আমির চমৎকার করে হেসে ডাকলই, পদ্মাবতী। পদ্মজা ফিরে না তাকিয়েই জবাব দিল, অপেক্ষা করুন, আসছি। আমির মুখটা গুমট করে বলল, ইদানিং আমাকে একদমই পাত্তা দিচ্ছ না তুমি, বুড়ো হয়ে গেছি তো। ওপাশ থেকে আর সাড়া আসলো না। আমির অলস শরীর টেনে নিয়ে বারান্দায় গেল। পদ্মজা বৈঠকখানায় এসে দেখে মোনা সোফায় বসে পানের কৌটোটাটি নিয়ে বসে আছে। তাকে দেখেই দ্রুত উঠে দাঁড়ায়। 9 বছরের মোনা এখন 14 বছরের ছটফটে কিশোরী। পদ্মজা গম্ভীর স্বরেই বলল, পান খাওয়ার অনুমতির জন্য রেখেছিস? মোনা নত জানু হয়ে দাঁড়িয়ে আছে। সে মাথা নত অবস্থায় রেখে চোখ উল্টিয়ে তাকিয়েই পদ্মজাকে দেখল একবার, এরপর আবার চোখ নামিয়ে নিয়েই বলল, অনেক দিন খাই নাই, আপামনি একটু খেতে দাও না। মোনা চাইলে লুকিয়ে খেতে পারত,
কিন্তু সে পদ্মজাকে ডেকে অনুমতি চাইছে। পদ্মজা মনে মনে সন্তুষ্ট হলো। সোফায় বসে প্রশ্ন করলো, পান কে দিয়েছে? আবার সাথে পানের কৌটাও? আব্বা আসছিল। মৃদু কণ্ঠে বলল মোনা। কখন? ভোরবেলা। বাসায় আসেনি কেন? কাজে যাচ্ছে তাই। উনি এমনি এমনি কেন আনবেন পানের কৌটা? তুই স্কুল থেকে ফেরার পথে বস্তিতে গিয়েছিলি, তাই না? মোনা জবাব দিল না। তার চুপ থাকা প্রমাণ করেছে পদ্মজার ধারণা সত্য। পদ্মজা আর কথা বাড়ালো না, বলল, একটা পান খাবি, কৌটা সহ বাকি পান সুপারির রহমত চাচাকে দিয়ে তাদের বস্তিতে পাঠিয়ে দেব। পদ্মজা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। তুই নাকি গণিতে ফেল করেছিস? পদ্মজার প্রশ্নে মোনা চোরের মতো এদিক ওদিক চোখের দৃষ্টিতে দৌড়াতে থাকলো। পদ্মজা ধমকে উঠল, বলছিস না কেন? আমি প্রতিদিন রাতে সময় নিয়ে তোকে গণিত বুঝিয়েছি, তবুও ফেল করলি কি করে? মোনা কাঁদো কাঁদো হয়ে বলল, পরীক্ষার আগের দিন পড়িনি, পরীক্ষায় গিয়ে সব ঝাপসা ঝাপসা মনে পড়ছিল। কেন পড়িসনি? সেই দিন আমি অসুস্থ ছিলাম না, তাই আমি 2 তলায় ছিলাম, নিচে একবারও আসতে পারিনি। এই সুযোগে পড়া রেখে টিভি দেখেছিস, তাই তো? মোনা বাধ্যের মতো মাথা নাড়ালো। পদ্মজা হাসবে না কাঁদবে বুঝতেই পারল না। বেহায়ার মতো আবার স্বীকারও করেছে, পড়া রেখে টিভি দেখছে। ঢাকা আসার পরের বছরই মোনাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল সে। এখন মোনা 5ম শ্রেণীতে পড়ে। মাথায় বুদ্ধি বলতে নেই, সারাক্ষণ টিভি টিভি আর টিভি। এত পড়ানোর পরও কিছু মাথায় রাখতে পারে না। পদ্মজা বিরক্তি নিয়ে জায়গা ছাড়ল। শোবার ঘরে ঢুকতেই আমির আক্রমণ করে বসলো। পদ্মজার কোমরের উন্মুক্ত অংশে হাত রাখতেই পদ্মজা উফ ঠান্ডা বলে ছিটকে সরে গেল। আমির হতভম্ব হয়ে গেল। 2 পা এগোতেই প্রাপ্তবয়স্ক নারীর ঋণঋণে কণ্ঠে ধমক বেরিয়ে আসলো, একদম এগোবেন না। এই শীতের মধ্যে ভেজা হাতে ছুলেন কিভাবে? আচ্ছা, আপনি আমার কালো সোয়েটারটা দেখেছেন? পাচ্ছি না, শীতে জমে যাচ্ছি একদম। আমার কিছু বলল না। সে পদ্মজার দিকে আর চোখে তাকিয়ে আছে। পদ্মজা এইদিক ওইদিক তার কালো সোয়েটারটা খুঁজল। এরপর আমিরের দিকে তাকিয়ে হেসে দিল, বলল, এভাবে সঙ্গের মতো খালি গায়ে দাঁড়িয়ে আছেন কেন? আমির কিছু একটা বলতে যাচ্ছিল, তখন টেলিফোন বেজে উঠল। পদ্মজা পাশের ঘরে চলে গেল। কালো সোয়েটারটা খুঁজে বের করতেই হবে। এই সোয়েটারটা পরে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি টেলিফোন রেখে পদ্মজাকে ডেকে জানালো সে বের হবে, জরুরি দরকার। পদ্মজা সোয়েটার খোঁজ রেখেই তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করলো। গরুর মাংস গরম করলো। আমির খাওয়া দাওয়া শেষ করেই নিয়ম মতো পদ্মজার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। পদ্মজা তৈরি হয় রোকেয়া হলে যাওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার শুরু বাদে রোকেয়া হলের অনেক মেয়েকেই চিনে সে। আজ মোনার স্কুল নেই, সে একাই বাসায় থাকবে। পদ্মজা হলে যাচ্ছে এক ছোট বোনের সাথে দেখা করার জন্য। আমিরের তো কখনোই ছুটি নেই, নিজের ব্যবসা যখন তখন কাজ পড়ে যায়। রোকেয়া হলের চারপাশ সবুজ গাছের আবৃত। পদ্মজা গেটের বাইরে গাড়ি রেখে এসেছে। হিমশীতল বাতাসে চোখজোড়া ঠান্ডায় জ্বলছে। তার পরনে বরখা, মুখে নিকাব। রোকেয়া হলের অভবনে এসে জানতে পারলো যার খোঁজে সে এসেছে সে নেই। চারদিক নিরিবিলি, প্রায় সবাই ক্যাম্পাসে। নির্জন পরিবেশে এমন ঠান্ডা বাতাস, রোমাঞ্চকর অনুভূতি। রোকেয়া হলে এই নিয়ে অনেকবারই এসেছে সে। পদ্মজা ভবনে নিচের তলা শেষে মাথার কাছাকাছি অবধি গিয়ে ঘুরে দাঁড়ায় ফিরে যাওয়ার জন্য। তখন অতি সূক্ষ্ম একটা শব্দ কানে ভেসে আসে। পদ্মজা থমকে দাঁড়ালো, 2 পা পিছিয়ে চোখ বুজে শোনার চেষ্টা করলো। শব্দটা তীব্র হয়েছে, যেন কাছে কোথাও ধস্তাধস্তি হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক সচল হয়ে ওঠে। অনুসন্ধানে দৃষ্টি নিয়ে ফিরে তাকায়। একটা মেয়ের চাপা কান্নার শব্দ কর্ণকহরে পৌঁছাতেই পদ্মজা দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে আসে সেই কক্ষের দরজার সামনে। পৌঁছেই দেখতে পেল অর্জুন এবং রাজু একটা মেয়েকে টেনে হিঁচড়ে কক্ষ থেকে বের করতে চাইছে। ক্যাম্পাসের ছাত্র সংগঠন নেতা এরা। 6 মাস হলো ছাত্র সংগঠনের নেতৃত্বে এসেছে, আর এখনই ক্ষমতার অপব্যবহার শুরু করে দিয়েছে। পদ্মজার উপস্থিত টের পেয়ে অর্জুন রাজু তাকালো। মেয়েটা ভয়ে কাঁপছে।
পদ্মজাকে দেখে মেয়েটা ছুটে আসতে চাইলে অর্জুন ধরে ফেলে। পদ্মজা বেশ শান্তভাবেই বলল, ক্ষমতার অপব্যবহার করতে নেই, ছেড়ে দাও মেয়েটাকে। পদ্মজার কণ্ঠ মেয়েটা চিনতে পারল, অস্পষ্টভাবেই ডাকলো। পদ্ম আপা, এরপর বলল। পদ্মজা ভালো করে খেয়াল করে চিনতে পারল মিঠিকে। অর্জুন মিঠির গালে শরীরের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মেরে রাজুকে বলল, এরে ঘরে ওঠা, এই আপনি সরেন, মাঝে হাত ঢোকাবেন না, বিরক্ত করা একদম পছন্দ না আমার। পদ্মজা বাঁধা হয়ে দাঁড়ালো, বলল, দেখো, মা জাতিকে এভাবে অপমান করতে নেই। হাতে ক্ষমতা পেয়েছো, সৎভাবে চলো, সবার ভালোবাসা পাবে। এভাবে নিজেরা অন্যের ইজ্জত নষ্ট করছো, সেই সাথে নিজেদের পাপই করছো। এই ফুট এইখান থেকে, নীতি কথা শোনাতে আসছে। ভালোভাবে বলছি, ভেজাল না করে ছেড়ে দাও। নারীকে নারী রূপে থাকতে দাও, শক্ত হতে বাধ্য করো না। অর্জুন রাগে দাঁতে দাঁত কামড়ে বলল। আর একটা কথা বললে জামা কাপড় খুলে মাঠে ছেড়ে দিব। কথাটি শেষ করে অর্জুন চোখের পলক ফেলতে পারল না। তার আগে পদ্মজা 5 আঙুলের দাগ বসে যায় তার ফর্সা গালে। অর্জুন রক্তিম চোখে কিরমির করে তাকায়, মিঠিকে ছেড়ে পদ্মজার গলায় চাপ ধরে। পদ্মজার সঙ্গে সঙ্গে অর্জুনের অঙ্গকোষ বরাবর লাথি বসিয়ে দিল। অর্জুন কুঁকিয়ে উঠল, অঙ্গকোষ 2 হাত রেখে বসে পড়ল। রাজু বিশ্রী গালিগালাজ করে পদ্মজার দিকে তেড়ে আসে। পদ্মজা মেঝে থেকে ইঁট তুলে রাজুর মাথায় লক্ষ্য করে ছুঁড়ে মারে। মিঠি ভয়ে চোখ খিঁচে ফেলে। রাজুর কপাল ফেটে রক্ত ধরা নামে। অর্জুন আকস্মিকভাবেই তেড়ে এসে পদ্মজার নিকাব টেনে খুলে। খোলা চোখের ভয়ঙ্কর চাহনি, রক্ত জোবার মতো ঠোঁটের কাঁপুনি অর্জুনের অন্তর কাঁপিয়ে তুলে, তবুও দমেনি। পদ্মজাকে হামলা করার জন্য প্রস্তুত হয়। পদ্মজা তার কাঁধের ব্যাগ থেকে ছুরি বের করে অর্জুনের গলায় টান বসায়। এই দৃশ্য দেখে মিঠির শরীর কাঁপতে থাকে। অর্জুন চিৎকার করে বসে পড়ে। গলায় হাত দিয়ে দেখে গলাটা শরীর থেকে আলাদা হয়ে যায়নি, চামড়া ছিঁড়েছে শুধু। তার হৃৎপিণ্ড যেন মাত্রই মৃত্যুর সাক্ষাৎ পেল। পদ্মজার অভিজ্ঞ হাত তার কলিজা শুকিয়ে দিয়েছে। মেঝেতে বসে হাঁপাতে থাকে। পদ্মজা ছুরির রক্ত অর্জুনের গেঞ্জিতে মুছে বলল, তোমাদের ভাগ্য ভালো পদ্মজার হাতে পড়েছ, হেমলতার হাতে পড়নি। এরপর মিঠিকে প্রশ্ন করলো, আমার জানা মতে তুমি প্রথম বর্ষে আছো, আর হলে 2য় তলায় থাকার কথা। এখানে আসলে কি করে? মিঠির ভয় এখনো পুরোপুরি কাটেনি। সে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি গত কয়েকদিন অসুস্থ ছিলাম, ক্যাম্পাসে যেতে পারিনি। অর্জুন দাদা নাজমাকে দিয়ে আমাকে ডেকেছিল। অমনি চলে এসেছো? কয়দিন আগে 3য় বর্ষের একটা মেয়ে কি হাল হয়েছে দেখনি, শোনোনি? এরপরও এদের ডাকে সাড়া দিলে কেন? না, দিয়েও উপায় নেই। পদ্মজা আর কিছু বলতে পারল না। মিঠিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ে। এরপর নিকাব পড়তে পড়তেই বলল, এসব বেশি দিন সহ্য করা যায় না। মেয়েরা হলে এসে থাকে পড়াশোনার জন্য, আর এই সব নির্যাতনের শিকার হতে হয়। তোমার চেনা জানা আরও যারা মানসিক শারীরিকভাবে ও ভুক্তভোগী আছে, সবার নামের তালিকা আমাকে দিতে পারবে? মিঠি জানতে চাইল, কেন? সবাইকে নিয়ে প্রশাসনের কাছে যাব। তাদের নীরবতা আর মেনে নেব না। ক্যাম্পাসে আসার পর থেকে নেতাদের অপকর্ম দেখছি, থামানোর চেষ্টা করেছি। 1 2 জন থামে, আরও 10 জন পারে। এইবার আমাদের আন্দোলন করতে হবে। মিঠি মিনমিনিয়েই বলল, কেউ ভয়ে আন্দোলন করতে চায় না। অনেকবার দিন তারিখ ঠিক হয়েছে শুনেছি। এরপর যাদের আসার কথা ছিল তাদের মধ্যে 80% আসতো না। অনেকে বাসায় আক্রমণ করা হয়েছে। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস পেরিয়ে আসলো। সমাজের মেয়েরা এত দুর্বল? তাদের দেহে লুকায়িত আকর্ষণীয় ছন্দগুলো না থাকলে হয়তো তারাও সাহসী হতো। ছন্দ হারানোর ভয় থাকতো না, কাউকে ভয় পেতে হতো না। পদ্মজা মিঠিকে বলল, তুমি বরং কয়েকদিন বাড়ি থেকে ঘুরে আসো। এখানে থাকা তোমার জন্য একদম বিপজ্জনক। আমি আগামীকাল গ্রামে যাচ্ছি। আমার আম্মার মৃত্যুবার্ষিকী। ছোট বোনের ম্যাট্রিক পরীক্ষা 1.5 মাস পর। আরেক বোনের বিয়ে দেওয়ার কথা ভাবছি। 1.5 মাসের মতো গ্রামে থাকবো। এরপর এসে এই নেতাদের ব্যবস্থা করব। তোমাদের বর্ষের শিখা আছে না? বেশ সাহসী মেয়েটা,
ওর মতো আরও কয়েকটা মেয়ে পাশে থাকলেই হবে। তুমি যাও এখন, দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করো। যতক্ষণ এখানে আছো একা চলাফেরা করবে না। শিখাও তো মনে হয় হলেই থাকে। জি, ওর সাথে থেকো। কখনো কথা হয়নি। এখনো ক্যাম্পাসে বোধ হয়। আচ্ছা, বিকেলে আমি আবার আসবো, ওর সাথে কথা বলবো। আমি আসছি এখন। পদ্ম আপা, পদ্মজা তাকালো। মিঠি পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ভেজা কণ্ঠেই বলল, অনেক ধন্যবাদ তোমাকে, আমি খুব ভয় পেয়েছিলাম। বাঁচার সংগ্রামে ভীতু হলে চলে না মিঠি। ভেবেছিলাম জীবনটা শেষ হয়েই গেল বুঝি। কখনো এমন ভাববে না। বিপদে সামর্থ্য মতো যা পারো করবে। শরীরে শক্তি নিশ্চয়ই কম নয়, মনের জোরটা কম। সেই জোরটা বাড়াবে। মনের জোর বাড়াতে টাকা লাগে না। কঠিন জীবন সহজ করে তোলার দায়িত্ব নিজেরই নিতে হয়। মিঠি মাথা তুলে তাকালো, একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছল। এরপর বলল, দ্রুত ফিরবে পদ্ম আপা, আমরা আমাদের নিরাপত্তার যুদ্ধে নামবো। পদ্মজা হেসে বলল, ফিরবো, দ্রুত ফিরবো। গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটছে। বাড়ির নাম আগে ছিল আমির ভিলা। বছর ঘুরতেই আমির বাড়ির নাম পাল্টে দিল পদ্মনীর। পদ্মজা জানালার কাঁচ তুলে বাইরের দিকে তাকালো। রাস্তাঘাটে মানুষজন কম, ঠান্ডা বাতাস, সূর্যের আলো একদমই তেজ নেই, যেন থুরথুরে বিদ্ধ হয়ে গেছে। পদ্মজা আকাশপানে তাকিয়ে তিনটা প্রিয় মুখকে খুঁজে। চোখ দুটি টলমল করে ওঠে। কোথায় আছে তারা? আবার কবে হবে দেখা? পদ্মজা কাঁচ নামিয়ে দিল। রুমাল দিয়ে চোখের জল মুছে সিটে হেলান দিয়ে চোখ বুঝল। নিস্তব্ধ বিকেল, ঘন কুয়াশা ঢেকে আছে আনন্দপুরের আটপাড়া। সেই নিস্তব্ধতা ভেঙে যায় নপুরের ধ্বনিতে। পূর্ণার চঞ্চল কাদামাখা পা দুটি দৌড়ে ঢুকে মোড়ল বাড়ির। পায়ে নপুর ঝোড়া রিনঝিন রিনঝিন সুর তুলে ছন্দেই মেতেছে। পরনে লাল টুকটুকে শাড়ি, আঁচল কোমরে গোঁজা, শাড়ি গোড়ালির অনেক ওপরে পড়েছে। বাড়ি ঢুকেই চেঁচিয়ে ডেকে উঠল, বড় আম্মা, ও বড় আম্মা। বাসন্তী রান্নাঘর ছেড়ে দৌড়ে আসেন। হাতের চুড়িগুলো ঝনঝন করে ওঠে। মুখের বয়সের ছাপ পড়েছে, তাও কিঞ্চিত। পূর্ণাকে এইভাবে হাঁপাতে দেখে প্রশ্ন করলেন, বাড়িতে ডাকাত পড়ছে? আবার চিঠি? আপার চিঠি শুনে প্রেমা বেরিয়ে আসে ঘর থেকে। সে পড়ছিল, ওড়না দিয়ে ঘোমটা টানা। ষোড়শী মনে বিন্দুমাত্র আগ্রহ নেই, সবার চেয়ে আলাদা হয়েছে। খুব ভীতু এবং লাজুক সে। পূর্ণা বড় বোন হয়ে সারা দিন বনবাজারে ঘুরে বেড়ায়, আর সে ঘরে বসে বসে পড়ে, বাড়ির কাজও করে, স্কুলে যায়। পদ্মজার কথা মতো প্রতিদিনের রুটিন অনুসরণ করে। সে বলল, কি বলছে আপা, চিঠি দাও। পূর্ণা কপাল কুঁচকে বলল, তোর পড়তে হবে না, বলছে মাঘ মাসের 19 তারিখ আসছে, অনেক দিন থেকে যাবে। আজ কত তারিখ? প্রশ্ন করলেন বাসন্তী দেবী। পূর্ণা কাঁদো কাঁদো হয়ে বলল, 19শে মাঘ। বাসন্তীর চোখ দুটি যেন কোঠর থেকে বেরিয়ে আসতে চাইল। বিস্ফোরিত কণ্ঠেই বলল, আজই? বিকেল তো হয়ে গেছে। পূর্ণা অস্থির হয়ে বাসন্তীর কাছে দৌড়ে আসে। দুই হাত ধরে করুণ স্বরে বলে, তাড়াতাড়ি সালোয়ার কামিজ বের করো আমার, এই রূপে দেখলে একদম মেরে ফেলবে আপা। বাসন্তী আরও করুণ স্বরে বললেন, মা, আমি আগে আমার রূপ পাল্টাই, তুমি তোমারটা খুঁজে নাও। কথা শেষ করেই বাসন্তীর ঘরের দিকে যান। বুক দুরু দুরু কাঁপছে। পরনে ঝিলমিল ঝিলমিল করছে টিয়া রঙের শাড়ি, দুই হাতে 3 ডজন চুড়ি, কপালে টিপ, ঠোঁটের লিপস্টিক। এই অবস্থায় পদ্মজা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তিনি সাজগোজ পূর্ণার কথাই ছেড়ে দিয়েছিলেন। এরপর পূর্ণার কথাই দুজন মিলে আবার শুরু করেছেন। পদ্মজা 1-2 দিনের জন্য প্রতি শীতে বাড়ি আসে। তখন সব রং বেরঙের জিনিস লুকিয়ে রাখা হয়। পূর্ণা চিঠি প্রেমার হাতে দিয়েই ঘরে যায়। ট্রাঙ্ক খুলে দেখে সাদা কালো রঙের সালোয়ার কামিজ। দ্রুত পরে নেয়। হাতের চুড়ি খুলতে গিয়ে কয়টা ভেঙেও যায়। অন্যবার 2-3 দিন আগে চিঠি আসে, আর আজ যেদিন পদ্মজা আসছে সেই দিনে চিঠি আসতে হলো। 10 দিন আগে চিঠি পাঠিয়েছে পদ্মজা। ডাকঘর থেকে দেরি করেছে। পূর্ণা মনে মনে ডাকঘরের কর্মচারীদের গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করছে। সে দুটো জুতা পরে বারান্দায় আসে। প্রেমাকে তাড়া দিল,
জলদি পানি নিয়ে আয়। প্রেমার বেশ লাগছে। সে মনে প্রাণে দোয়া করছে পদ্মজা এক্ষুনি এসে যাক আর দেখুক পূর্ণার সাজগোজ। কিন্তু প্রকাশ্যে পূর্ণার আদেশ রক্ষার্থে কলসি নিয়ে কলপাড়ে গেল। পূর্ণা মনে মনে আইতুল কুরসি পড়ছে। এই বুঝি পদ্মজা এসে গেল। গতবার মার তো খেয়েইছে, তার সাথে পদ্মজার রাগ করে 3 মাস চিঠি লিখে নে। বাতাসের বেগে বাতায় মর্মর আওয়াজ হচ্ছে, আর পূর্ণার মনে হচ্ছে এই তো তার রাগী আপা হেঁটে আসছে, না পানির জন্য অপেক্ষা করা যাবে না। পূর্ণা কলপাড়ে ছুটে যায়, কলসি থেকে পানি নিয়ে নিয়ে পায়ের কাদা, ঠোঁটের লিপস্টিক ধুয়ে ফেলে, কপালের টিপ খুলে কলপাড়ে দেওয়ালে লাগিয়ে রাখে। হাতের চুড়ি, গলার হার, কানের বড় বড় দুল ট্যাঙ্কের ভেতরে রেখে এসেছে। পায়ের দিকে আর একবার চোখ পড়তেই আঁতকে উঠল। নূপুর জোড়া হাঁটার সময় অনেক আওয়াজ তোলে, এই রকম নূপুর পরা নাকি ইসলামের নিষিদ্ধ। আবার দৌড়ে গেল ঘরে। দৌড়ার সময় বারবার হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিয়েছিল। নূপুর দুটো খুলে ট্যাঙ্কের ভেতরে রেখে দিয়ে মাটিতে ধপ করে বসে পড়ে লম্বা করে একটা নিঃশ্বাস নিল, বিড়বিড় করেই বলল, বাচ্চা গেল। এরপর হাঁটুতে থুতনি রেখে মিষ্টি করে হাসলো। আজ তার আপা আসবে, তার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসার মানুষটা আসবে। ঈদের আনন্দের চেয়েও বেশি এই আনন্দ। পূর্ণা মাথায় ঘোমটা টেনে রান্নাঘরে যায়। প্রায় বছরখানেক পর আবার রান্নাঘরে ঢুকেছে সে। বাসন্তী সাদা রঙের শাড়ি পরেছেন, তাড়াহুড়ো করে এটা ওটা রাঁধছেন। পূর্ণা সাহায্য করার জন্য হাত বাড়ালো। বাসন্তী বললেন, প্রান্তরে বল গিয়ে লাল রঙের দাগ দেয়া রাজহাঁসটা ধরতে। পূর্ণা চুলাই লাকড়ি আরেকটা দিয়ে লাহড়ি ঘরের দিকে যায়। প্রান্তকে লাহড়ি ঘরের দিকে বেশি পাওয়া যায়। প্রেমা পদ্মজার জন্য হেমলতার ঘরটাই গুছাচ্ছে। ইট পাথরের শহরে সবই কৃত্রিম। কৃত্রিমতা ছেড়ে ছায়ার ঘেরার মায়ার ভরা গ্রাম, আঁকাবাঁকা বয়ে চলা নদী, খাল, সবুজ শ্যামল মাঠের প্রকৃতির রূপ, তা দেখে তৃষ্ণার্ত নয়নের পিপাসা মেটাতে গিয়ে পদ্মজা আবিষ্কার করলো তার চোখের খুশির জল। সবেমাত্র অলন্দপুরের গঞ্জের সামনের ট্রলার পৌঁছেছে। ট্রলারটি হাওলাদার বাড়ির। আলমগীর ও মগা উপস্থিত রয়েছে। তারা দুজনেই ট্রলার নিয়ে রেল স্টেশনের ঘাটে অপেক্ষা করছিল। আমির পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়াতেই পদ্মজাই বলল, ইচ্ছে করছে জলে ঝাঁপাই। আমির আঁতকে উঠল। কেন? পদ্মজা আমিরের দিকে তাকিয়ে মৃদু হাসল। এরপর বলল, অল্পতে ভয় পেয়ে যান কেন? বলতে চেয়েছি অনেকদিন পর চেনা নদীর জল দেখে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, ডুব দিতে ইচ্ছে হচ্ছে। আমির এক হাতে পদ্মজার বাহু চেপে ধরে নিজের সাথে মিশিয়ে বলল। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের গাল ভর্তি দাড়ি, ঘন হয়েছে খুব, চোখের দৃষ্টি গাঢ়, তীক্ষ্ণ। 35 বছরের পুরুষ, অথচ একটা সন্তান নেই, বাবা ডাক শুনতে পারে না। মানুষটার জন্য দুঃখও হয়। পদ্মজা গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। আজান পড়ছে। টলার মরল বাড়ির ঘাটে ভিড়ে। প্রথমে পদ্মজার চোখে পড়ে রাজহাঁসের ছুটে চলে যাওয়া। ঝাঁক ঝাঁক রাজহাঁস দৌড়ে বাড়ির ভেতরে ঢুকছে। হাঁসের প্যাক প্যাক শব্দে চারিদিকে মুখরিত টলারের শব্দ শুনে পূর্ণা, প্রেমা, প্রান্ত ছুটে আসে ঘাটে। আগে আসে পূর্ণা। পদ্মজা প্রথমে সিঁড়িতে পা রাখতেই পূর্ণার জান ছেড়ে তাকে ডেকে উঠল। আপা! পূর্ণাকে এইভাবে ছুটে আসতে দেখে পদ্মজা ভয় পেয়ে যায়, সাবধান করে। আসতে পূর্ণা। বলতে বলতেই সিঁড়িতে পূর্ণার পা পিছলে গেল। পদ্মজা দ্রুত আঁকড়ে ধরে, এক্ষুনি অঘটন ঘটে যেত। পদ্মজা পূর্ণাকে ধমক দিয়ে প্রস্তুত হয়। তখনই পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজাকে, বুকে মাথা রেখে হাঁপাতে হাঁপাতেই উচ্চারণ করলো, ও আপা, আমার আপা! পদ্মজার বুক বিশুদ্ধ ভালো লাগাই ছেয়ে গেল। মৃদু হেসে পূর্ণাকে কিছু বলার জন্যই আবার প্রস্তুত হয়। তখন প্রেমা প্রান্ত এসে জড়িয়ে ধরল। পদ্মজা টাল সামলাতে না পেরেই শেষ সিঁড়ি থেকে নদীর জলে পড়ে যাচ্ছিল। ট্রলারের আগায় দাঁড়িয়ে থাকায় আমির 2 হাতে দ্রুত পাঁজা কোলে আঁকড়ে ধরে তার খুঁটিগুলো। পদ্মজা চোখ খিচে ফেলে। যখন বুঝতে পারলো সে পড়েনি, তার ভাই বোনেরাও পড়ে যায়নি, তখন চোখ খুলল। ঘাড় ঘুরিয়ে তার সহধর্মীর মুখ থেকে হাসলো। এরপর সোজা হয়ে দাঁড়ালো। প্রেমা হেঁচকে তুলে কাঁদছে। খুশিতে কেউ এইভাবে কাঁদে? তবে পদ্মজার ভালো লাগছে। বাসন্তীকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে পদ্মজা
তার ভাই বোনদের বলল, আমাকে বাড়িতে ঢুকতে দিবি না তোরা? পর্ণার চোখের জল মুছতে মুছতে বলল। চলো। পদ্মজা সিঁড়ি ভেঙে বাসন্তীর সামনে এসে দাঁড়ালো। সাদা রঙের শাড়ি পরে ছলো ছলো চোখে তাকিয়ে থাকা এই মানুষটার প্রতি পদ্মজার অনেক ঋণ। হেমলতা মারা যাওয়ার 6 মাসের মাথায় মোর্শেদ পৃথিবী ছাড়েন। শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। ফেলে যান কিশোরী 2 মেয়ে, বউ এবং 1 ছেলেকে। অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, সংসার চলে না। আমির সাহায্য করতে চেয়েছিল, পদ্মজার আত্মসম্মানে লাগে। সে কিছুতেই স্বামীর টাকায় বাবার বাড়ির সংসার চালাবে না। নিজেরও কাজ করার উপায় ছিল না। এমন অবস্থায় বাসন্তী চাইলে ফেলে যেতে পারতেন, তিনি যাননি। এক পরন্ত বিকেলে পদ্মজাকে বললেন, নকশি কাঁথা সেলাই করতে পারি আমি, শখে সেলাই করতাম। 2-3 জন পয়সা দিয়ে কিনতে চাইতো, টাকার দরকার ছিল না তাই বিক্রি করিনি। তুমি বললে আমি নকশি কাঁথা গঞ্জে বেচার চেষ্টা করতাম। পদ্মজা সেদিন অবাক চোখে তাকিয়েছিল। বাসন্তী ছুটে ঘরে যান, একটা নকশি কাঁথা নিয়ে আসেন, পদ্মজাকে দেখান। অসম্ভব সুন্দর হাতের কাজ। আমির নকশি কাঁথা দেখে মুগ্ধ হলো। সঙ্গে সঙ্গেই বলল, বড় ভাইয়া যখনই ঢাকায় যাবে নকশি কাঁথা দিয়ে দেবেন। শহরে নকশি কাঁথার চাহিদা রয়েছে অনেক, আপনাদের সমস্যা কিছুটা হলেও ঘুচে যাবে। এক কাজ করলেই তো পারেন, আরও 2-3 জনকে নিয়ে নকশি কাঁথা বানানো শুরু করেন, তাহলে অনেকগুলি হবে। তাদের পারিশ্রমিক দিয়ে দিবেন, ঢাকা বিক্রির পর দ্বিগুণ টাকা আসবে। এই প্রস্তাবে পদ্মজা অমত করল না। সেদিন থেকেই বাসন্তী 2 হাত দিনরাত পরিশ্রম করছেন। পর্ণাকে মেট্রিক অবধি পড়ালেন, প্রেমা প্রান্তকে এখনও পড়াচ্ছেন। পূর্ণার যে কোনো আবদার পূরণ করে চলছে। বাসন্তীর পা ছুঁয়ে পদ্মজা সালাম করলো, এরপর বলল, কেমন আছেন আপনি? ভালো আছি মা, তুমি জামাই বাবা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে চেয়ে শুকিয়েছেন, ত্বক ময়লা হয়েছে, নিজের যত্ন নেওয়া ভুলে গিয়েছেন। বাসন্তী চোখ নামিয়ে হাসলেন, এক হাতে নিজের মুখোশী ছুঁয়ে বলল, সেই বয়স কি আর আছে বিধবা মানুষ? পোনা খুব জ্বালায় তাই না? বাধ্য করে রঙিন শাড়ি পরতে, সাজতে। বাসন্তী চমকে তাকালেন। পদ্মজা হাসছে। পূর্ণার মাথায় ব্যাগ নিয়ে পদ্মজার পাশে এসে দাঁড়ালো, আহ্লাদি হয়েই অভিযোগ করলো, আপা, তুমি নাকি মুচির সাথে আমার বিয়ে দিতে এসেছো? পদ্মজার হাসি প্রশস্ত হয়। আমিরের দিকে তাকিয়ে এরপর পূর্ণার দিকে তাকালো, বলল, কে বলেছে? তোর ভাইয়া? পূর্ণা আমিরকে ভেঙচি কেটে পদ্মজাকে বলল, আর কে বলবে? আপা, আমি কিন্তু মুচি বিয়ে করব না, আমার ফর্সা চকচকে জামাই চাই। মগা পূর্ণাকে রাগানোর জন্যই বলল। মেট্রিক ফেল করা ছেড়িরে ধলা জামাই হাঙ্গামা করবে না? পূর্ণা কিরমির করে তাকালো। পদ্মজা পূর্ণার গাল টেনে দিয়ে বলল, আচ্ছা, এইসব নিয়ে পরে আলোচনা হবে। অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশ, বাড়িতে চল। তারপর দুই হাতে দুই বোন ভাইকেই জড়িয়ে ধরে বাড়ির উঠানে পা রাখেন সে। সতেজ হয়ে জামা কাপড় পাল্টে নেয় আমির এবং পদ্মজা। এরপর রাজহাঁস ভুনা আর গরম গরম ভাতের ভোজন হয়। আলমগীর মগাও ছিল। আলমগীর বাড়ি ফেরার আগে আমির পদ্মজাকে বলে যায়, আগে স্মৃতি আর কতদিন বুকে রাখবি তোরা? দাদু মরার পথে চাচি আম্মা আত্মগ্লানি আর তোদের না দেখার শোকে শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে, এবার অন্তত বাড়িতে আসিস। অনুরোধ রইল আমার। পদ্মজা তুমি আমিরকে বুঝিও। পদ্মজা আশ্বস্ত করে বলল, এবার বাড়ির সবাইকে গিয়ে দেখে আসবো, আপনি নিশ্চিন্তে যান। অপেক্ষায় থাকবো। আসবো ভাইয়া। আমি যাব না। এবার যাওয়া উচিত। অনেক তো হলো, 4 বছর কেটেছে। ভয়ঙ্কর রাতটা আজীবন বুকে তাজা হয়ে থাকবে। তাই বলে সম্পর্ক ছিন্ন করতে পারি না। ইসলামে সম্পর্ক ছিন্ন করা হারাম। ওই বাড়িতে গেলে আমার দম বন্ধ কর কষ্ট হয় পদ্মজা। সে তো আমারও হয়, কিন্তু আমার কথা খুব মনে পড়ে। আমার তো কোনো দোষ ছিল না, তবুও শাস্তি পাচ্ছেন। ছিল দোষ? যে আসল দোষী তার দেখা আজও পেলাম না, অথচ যিনি দোষী না তিনি সবার চোখে দোষী। আমার সেদিন কেন ঘুমিয়ে পড়ছিলেন? এটাই আমার দোষ?
জোর করে ঘুম আটকে কি রাখা যায়? আমরা আগামীকাল যাচ্ছি, এটাই শেষ কথা। পদ্ম, আমিরের বাকি কথা পদ্মজা শুনল না। সে হেমলতার ঘরের দিকে এগোলো। হেমলতার ঘরের দরজা খুলতেই অদ্ভুত একটা অনুভূতি হয়, শিহরিত হয়, কেঁপে ওঠে সে। 6 বছর আগের মতোই সব, নেই শুধু মা। পদ্মজা ধীর পায়ে ঘরে ঢুকে আলমারি খুলে হেমলতার শাড়ি বের করে ঘ্রাণ সুখে বুকের সাথে জড়িয়ে রাখে। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে মাটিতে। হাওমাও করে কান্নাটা আসে না অনেক দিন। কষ্টগুলো চেপে থাকে বুকের ভেতর। পূর্ণা দরজার ওপারে দাঁড়িয়ে আছে সে, তার আপাকে দেখছে। পদ্মজা বারবার নাক টানছে, অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে মায়ের শাড়ি, যেন সে শাড়ি না, তার মাকেই চুমু দিচ্ছে। পূর্ণার মন ব্যথায় ভরে ওঠে। তার কি মায়ের জন্য কষ্ট হচ্ছে, নাকি আপার কান্না দেখে কষ্ট হচ্ছে জানে না পূর্ণা, শুধু উপলব্ধি করছে তার কান্না পাচ্ছে। কান্নার শব্দ শুনে পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। পূর্ণাকে কাঁদতে দেখে দ্রুত চোখে জল মুছে হাতের শাড়ি আলমারিতে রাখলো। এরপর পূর্ণাকে ডাকলো। আয় এদিকে। পূর্ণা ফোপাতে ফোপাতে এগিয়ে আসে। পদ্মজা বিছানায় বসলো। পূর্ণা পদ্মজার কোলে মাথায় রেখে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল। পদ্মজা বলল, বয়স 20 ঘরে, মনটা তো সেই 14-15 বছরেরই পড়ে আছে। পূর্ণা পদ্মজার এক হাত মুঠিয়ে নিয়ে বলল, আমার খুব কান্না পাচ্ছে। কাঁদিস না। ঠেলে ঠুলে বেরিয়ে আসছে তো। থামানোর চেষ্টা কর। থামছেই না। তুই তো আরো কাঁদছিস। বেড়ে যাচ্ছে তো। পদ্মজার ঠাস করে পূর্ণার গালে থাপ্পড় বসালো। সঙ্গে সঙ্গে পূর্ণার কান্না থেমে যায়। চোখ বড় বড় করে তাকায়। পদ্মজা আওয়াজ তুলে হেসে ওঠে। পূর্ণা দ্রুত উঠে বসে, হাত ঝাড়তে ঝাড়তে হেসে পড়ল। থেমে গেছে। পদ্মজার হাসি বেড়ে গেল। মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করে। হাসির ঠেলায় চোখে জল চলে আসে। পূর্ণা কান্না নিয়ন্ত্রণ করতে পারে না। থামাতে বললে আরও বেড়ে যায়। ব্যাপারটা যে কেউ উপভোগ করে। প্রেমা ঘরে ঢুকে অভিমানী কণ্ঠেই বলল, আমাকে ছাড়া কি নিয়ে কথা বলে হাসা হচ্ছে? পদ্মজা হাসতে হাসতে বলল, পূর্ণা কাঁদছিল, থামাতে পারছিল না। প্রেমা হেসে বিছানায় উঠে বসে। 2 পা ভাঁজ করে বসে বলল, বড় আপা ছোট আপা নামাজ পড়ে না। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, কিরে, তুই নামাজ পড়িস না কেন? চিঠিতে তো বলিস অন্য কথা। পূর্ণার ইচ্ছে হচ্ছে প্রেমাকে লবণ মরিচ দিয়ে ক্যাচক্যাচ করে কাঁচা আমের মতো করে কামড়ে খেতে, কিন্তু এখন পরিস্থিতি সামলাতে হবে। সে পদ্মজাকে বোঝানোর চেষ্টা করলো, আপা বিশ্বাস করো, শুধু এক ওয়াক্ত পড়িনি। আর আর প্রেমাকে আমি আমার চুড়ি দেয়নি বলে। মিথ্যা বলবি না, কতবার বলছি মিথ্যা কথা ছাড়তে। সত্যি স্বীকার কর, কিসের কাজ তোর? লেখাপড়া ছাড়িস, পড়া ছেড়েছিস 4 বছর, মেট্রিকটা আবার পড়লি না। বিয়ে করতে চাস না বলে বিয়ের জন্য জোর করিনি। তার মূল্য এভাবে কথা না শুনে দিবি? এটা তো আমারও কথা না, যিনি সৃষ্টি করেছেন ওনার আদেশ। পূর্ণা মাথা নত করে রাখে। পদ্মজা বিছানা থেকে নামতে নামতে বলল, ঘুমাবো না তোদের সাথে। প্রেমা আর্তনাদ করে উঠল, আপা আমার দোষ কি? পূর্ণা পদ্মজার কোমর জড়িয়ে ধরে, কিছুতেই যেতে দেবে না। পদ্মজা বলল, ছাড় বলছি। পূর্ণা আকুতি করে বলল, যেও না, এখন থেকে প্রতিদিন পড়বো, সত্যি বলছি। সত্যি তো? সত্যি। পদ্মজা বিছানায় পা তুলে বসল। পূর্ণা আর চোখে প্রেমাকে দেখলো, দৃষ্টি দিয়ে যেন হুমকি দিল, আমারও দিন আসবে। গ্রামে আসলে আমির প্রান্তর সাথে ঘুমাই। পদ্মজাকে তার বোনদের সাথে ছেড়ে দেয়। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। 2 বোনকে নিয়ে শুয়ে পড়ে পদ্মজা। কত কত গল্প তাদের। পদ্মজা শুধু শুনছে আর হাসছে। প্রেমার মুখ দিয়ে সহজেই কথা আসে না। পদ্মজা আসলে কথা ঝুড়ি নিয়ে বসে পড়ে। পূর্ণা নিজের বিয়ে নিয়ে বেশি কথা বলছে, পরিকল্পনাও করছে। তখন প্রেমা ব্যঙ্গ করেই বলল, ছোট আপা লজ্জার বেশ মাত্রই নেই। তখন পূর্ণা খেপে গিয়ে বলল, তুই যে প্রান্তরে বলছিলি শহরে গিয়ে সাহসী পুলিশ বিয়ে করবি, আমি কাউকে বলেছি তোর লজ্জা নেই? প্রেমা লজ্জায় চুবুথুবু হয়ে যায়। তার বড় আপার সামনে ছোট আপা কি বলছে, লজ্জায় কান দিয়ে ধোঁয়া বেরোতে থাকে। পদ্মজা হাসলো, প্রেমাকে বলল,
লজ্জার কিছু নেই, অভিভাবকদের নিজের পছন্দ জানানো উচিত। তোর বিয়ে পুলিশের সাথেই হবে, আর পূর্ণার বিয়ে হবে পূর্ণার পছন্দ মতো। পদ্মজার কথায় পূর্ণা ভারী খুশি হলো। সে আবেগে আপ্লুত হয়ে বলল, নায়কের মতো জামাই চাই, একদম লিখন ভাইয়ের মতন। ও আপা, জানো লিখন ভাই এখানে শুটিং করতে আসছে, 1 সপ্তাহ হলো। পদ্মজা জানতে চাইলো, কার বাড়ি? সাতগাঁয়ের হান্নান চাচার বাড়ি, বিশাল বড় টিনের বাড়ি। পদ্মজা চুপ হয়ে গেল। এই মানুষটা শুধুমাত্র তার স্মৃতি, কিন্তু মানুষটার জীবনে পুরোটা জুড়ে সে। এই তো মাস 4 আগে পদ্মজা পত্রিকা পড়তে বসেছিল। 3য় পৃষ্ঠায় লিখন শাহের ছবির সাথে উপরের শিরোনাম দেখে বেশ অবাক হয় পদ্মজা। শিরোনামে লেখা লিখন শাহের পদ্মফুল। পদ্মজা আগ্রহ নিয়ে প্রতিটা লাইন পড়ে। সাংবাদিক লিখনকে প্রশ্ন করেছেন, 30 তো পার হয়েছে, বিয়ে করবেন কবে? লিখন জানিয়েছেন, সে যখন আসবে। আমরা কি জানতে পারি কে সে, যদি দ্বিধা না থাকে? জানাতে আমার বাধা নেই। সে পদ্মফুল। আমার 27 বছরের কঠিন মনে তোলপাড় তুলে দিয়েছিল। সেই তোলপাড়ের তাণ্ডব বুকের ভেতর আজও হয়। সেই ফুলের সুবাস নাকে আজও লেগে আছে। শুধু আমি তাকে জয় করতে পারিনি। লিখন শাহের সাক্ষাৎকারে কথোপকথন বেশ তোলপাড় তুলে ঢাকায়। এরপর একজন সুদর্শন পুরুষকে কোনো নারী অবহেলা করেছে তা নিয়ে মানুষের কত জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনা। পদ্মজার অস্বস্তি হয় খুব। পূর্ণা পদ্মজাকে মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, ঘুমিয়ে গেলে আপা? না, তারপর বল। নিস্তরঙ্গ গলায় বলল পদ্মজা। ঝিঁঝি পোকার ডাক, শিয়ালের হাঁক ভেসে আসছে কানে। রাত গভীর থেকে গভীরতা হচ্ছে, তবুও কথা শেষ হচ্ছে না পূর্ণার আর প্রেমার। পদ্মজাও মানাও করছে না, বরং অবাক হচ্ছে। তার বোনেরা কত কথা লুকিয়ে রেখেছে তার জন্য। কাক ডাকা ভোর, ঘন কুয়াশার চারপাশ ডুবে আছে। বাতাসের বেগ বেশি, ঠান্ডায় ঠোঁট কাঁপছে। পদ্মজার পরনের দামি গরম সোয়েটার, আবারও শালও পড়েছে। বাসন্তী সুতির সাদা শাড়ি পরে রান্না করছেন, মাঝে মাঝে কাঁপছেন। পদ্মজা দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকলো। বাসন্তী পদ্মজাকে দেখে হেসে বললেন, কিছু লাগবে? পদ্মজা খেয়াল করে দেখলো বাসন্তীর মুখটা ফ্যাকাশে। ঠান্ডাই এমন হয়েছে? সে শক্ত করে প্রশ্ন করলো, আপনার শীতের কাপড় নেই? বাসন্তী হেসে বলল, আছে তো। তাহলে এভাবে শীতে কাঁপছেন কেন? নামাজ পড়ে ঘুমিয়ে পড়তেন, বয়স হয়েছে তো। যান, ঘরে যান। ভাত বসিয়েছি। আমি দেখব। সারা রাত তো সজাগ ছিলে আম্মা, তুমি ঘুমাও, আমি রাতে ঘুমিয়েছি। তাহলে সোয়েটার পরে আসেন। বাসন্তী মাথা নত করে বসে রইলেন। পদ্মজা বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে। এরপর নিজের গায়ের শালটা বাসন্তীর গায়ে দিয়ে বলল, নিজের জন্য কিছু কেনা উচিত। পূর্ণা বয়সে বেড়েছে, বুদ্ধিতে না। ও পারে না কিছু সামলাতে, শুধু আবদার করতে পারে। যতদিন বেঁচে আছেন নিজের যত্ন নিন। আমি ঘরে যাচ্ছি। পদ্মজা রান্নাঘর ছেড়ে বারান্দায় গ্রিল ধরে বাইরে তাকালো। কুয়াশার জন্য বাইরের গেটেও দেখা যাচ্ছে না। সে ঘরে দাঁড়ালো ঢোকার জন্যই। তখন মনে হলো উঠানে কে যেন দাঁড়িয়ে আছে। পদ্মজা আবার ঘুরে তাকালো, দেখতে পেল তার শাশুড়ি ফারিনাকে। তীর্থের কাকের মতো তাকিয়ে আছে। শুকিয়েছে খুব বেশি, গায়ে লাল সাদা রঙের মিশ্রণের শাড়ি। ফারিনার চারপাশে উড়ো কুয়াশা। কুয়াশার দেওয়ালে ভেদ করে তিনিই শুধু আসতে পেরেছেন। পদ্মজা হন্তদন্ত হয়ে বের হলো। কাছে এসে দাঁড়াতেই বুকটা হু হু করে উঠল। ফারিনা পদ্মজাকে দেখে কেঁদে দিলেন। পদ্মজা ফারিনার খুব কাছে এসে দাঁড়ালো, পা ছুঁয়ে সালাম করলো। এরপর ফারিনা ঠান্ডা হয়ে হাত ধরে বলল, এত সকালে কেন আসতে গেলেন? আমরা তো যেতামই। এত রাগ তোমার? না মা, আপনার প্রতি কোনো রাগ নেই আমার। 8 মাস আপনি আমার যে যত্ন নিয়েছেন, মায়ের অভাব করিনি। মনে হয়েছিল আমার মা ছিল আমার পাশে। তাইলে কেন যাও না আমার কাছে? আমার স্যারাই কেন মুখ ফিরাইয়া নিছে আমার থাইকা? উনি পাগল। আমা, আপনি কেমন আছেন? দেখে বোঝা যাচ্ছে ভালো নেই। আমার বিশ্বাস করুন, আপনার প্রতি আমাদের রাগ নেই। ওই বাড়িটা দেখলে খুব কষ্ট হয় আম্মা, খুব যন্ত্রণা হয়। এই জন্যই যাই না। আপনাকে অনেকবার চিঠি লিখেছি যেন ঢাকা গিয়ে কয়েকদিন থেকে আসেন।
গেলে না কেন? ফারিনা অবাক হয়ে বললেন, আমার কাছে তো কোনো চিঠি আসে নাই। সে কি? আমি তো এই 4 বছরে 6টা চিঠি লিখেছি আপনার নামে, পাঠিয়েওছি। আমি তো পাই নাই। ফারিনা চিন্তিত হয়ে পড়লেন। পদ্মজা বলল, আচ্ছা, এ ব্যাপারে কথা বলবো ওনার সাথে। আমি যখন আমার কবর জিয়ারত করতে আসি তখনও তো এসে আমাকে আর ওনাকে দেখে যেতে পারতেন আম্মা। তোমরা বাড়ি যাও না বইলা আমি ভাবছি আমারে ঘেন্না করো, তোমরা তাই সামনে আসতে পারি নাই। আমার জন্য আমার নাতনিটা। ফারিনা হু হু করে কেঁদে উঠলেন। পদ্মজার চোখ ছলছল করে উঠল। সে ফারিনাকে বলল, আপনার জন্য কিছু হয়নি আম্মা, আপনি এভাবে ভাববেন না, কান্না থামান। যতই বলো মা, কান্না থামবে না। 4 বছর ধরে এভাবে কাঁদছে। মজিদের কণ্ঠস্বর শুনে পদ্মজা দ্রুত ঘোমটা টেনে নিল। মজিদকে সালাম করে বলল, ভালো আছেন আব্বা? এই তো আছি কোনো মতে। আম্মা, আপনি কান্না থামান, আমার খারাপ লাগছে। ফারিনা আঁচল দিয়ে চোখে জল মুছলেন। এরপর বললেন, আমার বাবু কই? ভেতরের ঘরে ঘুমাচ্ছে, ডেকে দিচ্ছি। না থাও, ঘুমাক। পদ্মজা শ্বশুর শাশুড়িকে সদর ঘরে নিয়ে আসে। আস্তে আস্তে সবার ঘুম ভাঙে। আমের যতই যাই বলুক, মাকে দেখেই নরম হয়ে যায়, জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। মজিদ ছেলে আর ছেলের বউকে ছাড়া কিছুতেই বাড়ি যাবে না। কম হলেও 4-5 দিন থেকে আসতে হবে। অবশেষে আমি রাজি হলো। প্রেমার সামনে পরীক্ষা, তাই প্রেমাকে সাথে নিল না। বাসন্তী প্রেমা প্রান্ত বাড়িতে রয়ে যায়, পূর্ণা সাথে যায়। হাওলাদার বাড়ির গেট পেরিয়েই ভেতরে পা দিতেই পদ্মজা সর্বাঙ্গ অদ্ভুতভাবে কেঁপে ওঠে। সূর্য ওঠেনি, দমকা বাতাস হচ্ছে, সেই বাতাসে শাঁসা শব্দ হচ্ছে। মাথার উপর দিয়ে বাজ পাখি উড়ে চলে যায়, সেই পাখির ডাকে অদ্ভুত হাহাকারের মতো, যেন মনের চেপে রাখা কষ্ট ক্ষোভ নিয়ে কেউ আত্মচিৎকার করছে। নাকি এটাই নিছকই পদ্মজার ভাবনা? চারিদিকে চোখ বুলাতে বুলাতেই আলোক ঘর থেকে বেরিয়ে এলো। আন্দরমহলের সামনে এসে দাঁড়ালো সে। 4 বছরের পূর্বেই তো এখানে সে এই জায়গাটায় তার আদরের 3 মাসের কন্যা পরিজার রক্তাক্ত লাশ পড়েছিল। পদ্মজার বুক কেমন করে উঠল, বুকে হাত রেখেই দাঁড়িয়ে পড়ে। আমির উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, স্বাভাবিক হয়ে বলল, না। থামলো, নিঃশ্বাস নিল, এরপর বলল, পূর্ণাকে দেখুন কেমন পাগল। আমির সামনে তাকালো। পূর্ণার মাথার ওপর ব্যাগ নিয়ে সবার আগেই বড়ই খেয়ে খেয়ে কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে যাচ্ছে। অন্দরমহলের সামনে এবং আলোকঘরের পেছনের মধ্যেখানে টিউবওয়েল বসানো হয়েছে। হেমন্তকালে ধান কাটা হয়েছে, তখন কামলারা আলোকঘর থেকেছে, তাদের জন্যই এই টিউবওয়েল বসানো হয়েছিল। টিউবওয়েলের চারপাশে গোল করে সিমেন্ট দিয়ে মেঝেও করা হয়েছে। সব মিলিয়ে একটা কলপাড় তৈরি করা হয়েছে। পূর্ণা নারিকেল গাছের সামনে এসে থমকে দাঁড়ালো। কলপাড়ে এক সুদর্শন যুবক পিড়িতে বসে গোসল করছে, পরনে লুঙ্গি, রানী গামছা নিয়ে দাঁড়িয়ে আছে, কি যেন বলছে। পূর্ণা ব্যাগ রেখে হাঁ করে সেই যুবককে পরখ করে। সুটম সুগঠিত শরীর, মায়াবী ফর্সা স্বাস্থ্যস্থ উজ্জ্বল ত্বক, প্রশস্ত বুকে ঘন পশম চওড়া পিঠ, শক্তপোক্ত দেখেই 2 হাত। ডান হাতে ছোট্ট কলস নিয়ে মাথায় পানি ঢালছে। সেই জল চুল থেকে কপাল, কপাল থেকে ঠোঁট, ঠোঁট থেকে বুক বেয়ে গড়িয়ে পড়ছে। হঠাৎ চুল ঝাঁকিয়ে দিয়ে উঠল, জলের ছিটা ছড়িয়ে পড়ে চারিদিকে। রানী যুবকটিকে বকতে বকতেই দূরে চলে যায়। যুবকটি আবারও মাথায় পানি ঢেলে চুল ঝাঁকায়, উদ্দেশ্য রানীকে ভিজিয়ে দেওয়া। পূর্ণা মুগ্ধ হয়ে গেল। সে দ্রুত ব্যাগটা মাটিতে রেখে দিল। পূর্ণা ঠিক করে চুল ছেড়ে দিল, এরপর কলপাড়ের দিকে হেঁটে গেল। ঠোঁটে তার হাসি, চোখের দৃষ্টি দেখলো সে কারো মনে হবে। পূর্ণা অপরিচিত এই যুবকটির চোখ দিয়ে পিষে ফেলেছে। কলপাড়ের পাশে ভেজা কাদা ছিল। পূর্ণা পা রাখতে পিছলে পড়ে যায়। ধপাস শব্দ শুনে যুবকটি লাফিয়ে উঠে ভরাট কণ্ঠে চিৎকার করে উঠল, বোয়াল মাছ, বোয়াল মাছ। ঘটনাটি পদ্মজার চোখে পড়তেই ছুটে আসে। রানী আকস্মিকভাবে ঘটনায় হতভম্ব। সে পূর্ণাকে তুলতে দৌড়ে আসতে গিয়েই শাড়ির সাথে পা প্যাঁচ লাগিয়ে পূর্ণার চেয়ে ঠিক 1 হাত দূরে ধপাস করে পড়ল।
এ যেন ধপাস করে পড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। যুবকটি হাসবে নাকি সাহায্য করবে বুঝে উঠতেই পারছে না। সেকেন্ডে দুয়েক ভেবে মনস্থির করলো হাসা ঠিক হবে না, সাহায্য করা উচিত। কলপার থেকে এক পা নামাতেই পদ্মজা চলে আসে, পূর্ণাকে তোলার চেষ্টা করে। যুবকটি রানীকে সাহায্য করে ওঠার জন্য। পদ্মজা উদ্বিগ্ন হয়ে পূর্ণাকে প্রশ্ন করল। খুব ব্যথা পেয়েছিস? পূর্ণা মুখ ঢেকে আছে, রেশমি ঘন চুলে, আর চোখে একবার যুবকটিকে দেখল। এরপর মিনমিনিয়ে বলল, না। ফারিনা ছুটে এসে বললেন, এইটা কেমনে হইল? এই সেরি এমনে আইলো কেন? এই সেরি কোনখানে দুঃখ পাইছো? পূর্ণা নরম কণ্ঠে বলল, চাচি তুমি ব্যথা আইছো? না না, পাওনি মানে কি? সোজা হয়ে দাঁড়াতে পারছো না? পদ্মজা, ওকে নিয়ে যাও। কাদামেঘে কি অবস্থা? রানী পদ্মজা আর আমিরকে দেখে প্রচণ্ড অবাক হয়েছে। খুশিতে তার কাঁদতে ইচ্ছা করছে। আমির পা ছুঁয়ে সালাম করে বলল, দা ভাই তুমি আইছো? পদ্মজা, এতদিনে আমারে মনে পড়লো? পদ্মজা মৃদু হেসে বলল, তোমাকে সব সময় মনে পড়ে আপা। আমরা পরে অনেক গল্প করব। পূর্ণাকে নিয়ে এখন ভেতরে যাই। পদ্মজা এবং ফরিনা পূর্ণাকে ধরে ধরে অন্দরমহলে নিয়ে গেল। পিছু পিছু রানীও গেল। যুবকটি আমিরের সামনে এসে দাঁড়ালো, হেসে বলল, আসসালামু আলাইকুম আমির ভাই, চিনতে পারতেছেন? আমির যুবকটিকে চেনার চেষ্টা করলো, এরপর বলল, মৃদুল না? জি ভাই। আমিরের হাসি প্রশস্ত হলো। মৃদলের সাথে করমর্দন করে বলল, সেই ছোটবেলায় দেখেছি, কত বড় হয়ে গেছিস, চেনাই যাচ্ছে না। আমার ঠিকই আপনার মনে আছে। আমির মৃদুলের বাহুতে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, ছোটবেলা তো তুমি তুমি করে বলতি, এখন আপনি আপনি বলছিস কেন? মৃদুল এক হাতে ঘাড় ম্যাসাজ করে হাসল, এরপর বলল, 16-17 বছর পর দেখা হয়েছে তো। তো কি হয়েছে? তুমি বলে সম্বোধন করবি, গোসল করছিলি নাকি? জি। কাপড় পাল্টে আয়, অনেক আলাপ হবে। আচ্ছা ভাই। আমির নারকেল গাছের পাশে দাঁড়াতেই ব্যাগ দেখতে পেল। এগিয়ে গিয়ে ব্যাগটা নিয়ে এলো। এরপর অন্দরমহলের দিকে গেল। বৈঠকখানায় পদ্মজা বসে আছে। পূর্ণার কোমরে পায়ে গরম সরিষার তেল মালিশ করে দিয়ে বিশ্রাম নিতে বলেছে। হুমকিও দিয়ে এসেছে, ঘর থেকে বের হলেই একটা মারও মাটিতে পড়বে না। পূর্ণা মুখ দেখে মনে হয়েছে আর সে বের হওয়ার সাহস করবে না। বেশ জোরেই পড়েছিল, পা কোমর লাল হয়ে গেছে। এই বাড়িটা মৃত প্রায়। আগে তাও মানুষ আছে বলে মনে হতো, এখন মনে হয় না এই বাড়িতে কেউ থাকে।